হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের টপিক মানুষের চোখ নিয়ে আমরা আলোচনা করব, যার একদম ওয়ান শটে আমরা টপিকটা শেষ করব। চোখের গঠন, বিভিন্ন অংশের কাজ, চোখ কিভাবে কাজ করে এবং তার সাথে সাথে চোখের যে সমস্যাগুলো বা রোগগুলো আছে সেই সম্বন্ধেও আলোচনা করব। তোমাদের বইয়ে যতটা আছে তার বাইরে থেকেও আমি কিছু ডেটা নেবো, যাতে তোমাদের ওভারঅল ব্যাপারটা বুঝতে সুবিধা হয়, তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়, কোনো অর্ধ জ্ঞান যাতে রয়ে না যায়। ঠিক আছে, যে বুঝতে পারলাম না কিন্তু মনে রেখে দিলাম, এরম যাতে না হয়। তাই ভিডিওটাকে পুরোটা দেখবে যাতে তোমাদের সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে, আর আমি গ্যারেন্টি দিচ্ছি ইউটিউবে চোখ সম্পর্কে বাংলায় তোমরা এরকম কন্টেন্ট আর পাবে না। ঠিক আছে, আর যারা মাধ্যমিক দিলে তাদেরকে বলি যে তোমাদের পরীক্ষা কেমন হলো, জীবনবিজ্ঞান পরীক্ষা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তো চলো দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার মধ্যে চোখ একটা ইন্দ্রিয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় বটে। এর মাধ্যমে আমরা আমাদের আশেপাশের বিভিন্ন ঘটনাবলীকে ক্যাপচার করি। সেই ক্যাপচার হওয়া দৃশ্য আমাদের ব্রেনে যায় এবং দেন ব্রেন সেটাকে প্রসেস করে, তাই তো। তো কোথায় অবস্থিত এই চোখ? না, তোমরা দেখবে, তোমরা কঙ্কাল দেখেছো কিনা জানিনি, কোনো এক্সিবিশনে বা স্কুলেতে যে কঙ্কালগুলো থাকে, রিয়েল নাও হতে পারে, নকল যে কঙ্কালগুলো থাকে সেটা হলেও হবে, তার দেখবে যে মুখ, তার এই চোখের পোর্শনগুলোতে গর্ত থাকে, তাই তো, খোপ করা থাকে, যেখানে আমাদের এই দুটো চোখ বসানো আছে আর কি। ওই যে গর্তটা, গোল গর্তটা, ওটাকে বলা হয় অরবিট। বোঝা গেল? ওই অংশটাকে বলা হয় অরবিট, ORBIT। আমি এটা এখানে স্টার দিয়ে লিখে রাখলাম। ঠিক আছে, যে খুলির বা মুখের কঙ্কালের যেই অংশতে চোখগুলো বসানো আছে সেইটা হলো আমাদের অরবিট। এখন ওই অরবিট থেকে আমরা যদি আমাদের একটা চোখকে বাইরে বার করে আনি, তাহলে পুরো গোল দেখতে লাগবে। চোখটা কীরকম হবে? এরকম গোল একটা বলের মতো হবে, তাই তো। দেন সেটাকে আমরা এই মাঝ বরাবর এরকম সেকশন করব। কীরকম সেকশন? না, গোল বলটাকে আমি এই আড়াআড়ি বরাবর নয়, এই লম্বা লম্বি বরাবর আমি কাটবো। ক্লিয়ার হলে কি বললাম? গোল বলটাকে, চোখের বলটাকে আমি এরকম লম্বা লম্বি বরাবর কাটবো। LS সেকশন বলা হয় এটাকে। ঠিক আছে, আড়াআড়িকে বলা হয় TS, লম্বা লম্বিকে বলা হয় LS। তোমরা পরে প্র্যাকটিক্যালে যখন করবে এই টাইপের সেকশন করা, অবশ্যই প্রাণীদের নয়, গাছের বিভিন্ন অংশকে, তো তখন তোমরা এই LS TS এই ব্যাপারটা জানতে পারবে। ঠিক আছে, তো আমরা যখন সেকশন করব লম্বা লম্বি বরাবর, তখন আমরা কতকটা এই ইমেজটা পাবো যেটা তোমাদের বইতে দেওয়া আছে। ঠিক আছে, এইটা থেকে এবার আমরা গঠন, পুরো গঠনে চোখে কি কি অংশ আছে সেটা দেখব। আমি এদিকে লিখে রেখেছি, দেখো, চোখের বিভিন্ন স্তর, তাই তো। এই যে চোখ বাইরে থেকে ভেতরের দিকে কি কি স্তর নিয়ে গঠিত আমি এখানে লিখে রেখেছি। তো এখানে আমি বলবো, দেন এখানে আমি পয়েন্টিং করবো, এর সাথে তোমরা মেলাবে। তোমরাও এটা লিখে নেবে অবশ্যই এবং ছবি আঁকবে আমার সাথে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে হলো ফাইব্রাস টিউনিক। তো চোখের বিভিন্ন যে স্তর, তো কতগুলো স্তর আছে চোখের? দেখো, একটা, দুটো, তিনটে স্তর আছে চোখের। কি কি? ফাইব্রাস টিউনিক, ভাস্কুলার টিউনিক এবং ফটোসেন্সারি টিউনিক। ফাইব্রাস টিউনিক বা বহি আবরণ, চোখের বাইরের আবরণ, দেন ভাস্কুলার টিউনিক বা মধ্য আবরণ, দেন আসছে ফটোসেন্সারি টিউনিক বা অন্ত আবরণ। এগুলো টেকনিক্যাল নাম, অবশ্যই মনে রাখবে। তো আমরা দেখব প্রথমে বহি আবরণ বা ফাইব্রাস টিউনিক। এতে কে কে আছে? না, এর দুটো অংশ, স্ক্লেরা আর কর্নিয়া। কোথায় স্ক্লেরা আর কর্নিয়া? তো দেখো, এই যে ছবিতে সবার বাইরের এই যে স্তরটা লাল কালারের মার্কার দিয়ে করা এই যে স্তরটা, এটা হলো আমাদের বহি আবরণ, একদম চোখের সবার বাইরের আবরণ, তাই তো। তার মধ্যে এই যে আমি এখান থেকে পয়েন্ট করেছি, মানে এই পোর্শনটা, এই লাল রঙের এই উপরের পোর্শনটা, এটা হলো আমাদের স্ক্লেরা। ঠিক আছে, সরি, আমি কর্নিয়া লিখতে যাচ্ছিলাম। এই অংশটা হলো আমাদের স্ক্লেরা। ওকে, এই অংশটা হলো আমাদের স্ক্লেরা। কর্নিয়া কোনটা? কর্নিয়া হলো স্ক্লেরারই মডিফাইড ভার্সন, যেটা একদম সামনে থাকে, অল্প স্থান জুড়ে, খুবই অল্প স্থান জুড়ে। তো কোন জায়গাটা? সেটা হলো এইটা। এই যে আমরা সামনে থেকে এই যে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই অংশটা হলো আমাদের কর্নিয়া। ওকে, এই অংশটা কর্নিয়া। তাহলে স্ক্লেরা হলো, কর্নিয়া হলো। এবার কি, আমি আসবো কতটা অংশ, তোমাদের বইতেও লেখা আছে দেখবে 5/6 আর 1/6, মানে 6 ভাগের 5 ভাগ তো স্ক্লেরাই বহি আবরণের, আর 1 ভাগ মাত্র কর্নিয়া। ঠিক আছে, আই থিঙ্ক আমি ঠিকই বললাম, তোমাদের বইতে হ্যাঁ 5/6 আর 1/6 দেওয়া আছে ভগ্নাংশের হিসাবে। পার্সেন্টেজের হিসাবে আমি যদি বলি, তাহলে ধরতে পারো তোমরা কাইন্ড অফে এই যে বাইরের আবরণটা তার 80% স্ক্লেরা আর বাকি 20% সামনে কর্নিয়া, ফ্রন্ট পার্টটা। ঠিক আছে, আচ্ছা।
নেক্সট আমরা কি দেখব, চোখের দ্বিতীয় স্তর, ওর ভেতরে বহি আবরণের ভেতরের আবরণের নাম কি, ভেতরের আবরণের নাম হলো মধ্য আবরক বা ভাস্কুলার টিউনিক। এর কি কি অংশ আছে, তিনটে, কোরয়েড, আইরিস, সিলিয়ারি বডি। কোরয়েড, আইরিস এবং সিলিয়ারি বডি কোথায় কোথায় দেখো। আচ্ছা, ঠিক স্ক্লেরার ভেতরেই এই যে কালো কালারের লেয়ারটা, স্ক্লেরার ভেতরেই এই যে কালো কালারের লেয়ারটা, এটাই হলো আমাদের মধ্যস্তর, যার মধ্যে এই অংশটা এখান থেকে একদম এই অবধি বা এখান থেকে একদম এই অবধি, এটা হলো আমাদের কোরয়েড। ওকে, কোরয়েড। ওকে, আচ্ছা, দেন আসে কি আইরিস, ভেরি ইম্পর্টেন্ট। আইরিস চলে এসে একদম সামনে, দেখো এই কোরয়েড থেকে বেরিয়েছে এই যে নীল কালারের, কালো কালারের কোরয়েড, তার থেকে যে নীল কালারের দুটো উপবৃদ্ধির মতো বেরিয়ে আছে ভেতরের সাইডে, এই দুটোকে, এইটা আর এইটা, এদের দুজনকে আমরা বলবো আইরিস। ওকে, আইরিস। ওকে, ইংলিশেই লিখে দিলাম আমি, এইটা আর এইটা আইরিস বলা হয়। নেক্সট হলো সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কোনটা, দেখো এই কোরয়েড থেকে এই নিচের দিকে কালো রঙের দুটো উপবৃদ্ধি নেমেছে, এটা আর এটা, আমি এরমভাবে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা হলো আমাদের সিলিয়ারি বডি, ঠিক আছে। তাহলে এই সিলিয়ারি বডি আমি পয়েন্ট করছি এখানে, সিলিয়ারি বডি। ওকে, তাহলে এটা একটা সিলিয়ারি বডি, এখানে নিচে একটা সিলিয়ারি বডি। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তাহলে এই সিলিয়ারি বডি, আইরিস আর কোরয়েডকে নিয়ে আমাদের হয়ে গেল ভাস্কুলার টিউনিক বা মধ্য আবরণ। এখন নামটা কেন এরকম, ভাস্কুলার টিউনিক, ভাস্কুলার নামেতেই আছে, অর্থাৎ এই স্তরে, এই ভিতরের মধ্যর স্তরটায় রক্ত জালক উপস্থিত আছে, ব্লাড সাপ্লাই দেয়, রক্তের মাধ্যমে পুষ্টি, অক্সিজেন, জল এই সমস্ত সাপ্লাই দেয়, আর চোখে যে রেচন পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে রক্ত ফেরত আনে, তাই তো। তার মানে আমাদের এই যে ফাইব্রাস টিউনিক, বহি আবরণ মানে স্ক্লেরা আর কর্নিয়া, এই স্তরগুলোতে কোনো রক্ত জালক নেই। ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও কি বললাম, যে আমাদের বহি আবরণে স্ক্লেরা আর কর্নিয়াতে কোনো রক্তজালক নেই, কিন্তু তার ভিতরের যে স্তর মধ্য আবরণ, তাতে রক্তজালক উপস্থিত আছে, সেই জন্যই ওটাকে বলছে ভাস্কুলার টিউনিক। নেক্সট কি, নেক্সট থার্ড হলো একদম তারও ভিতরের লেয়ার। তো বাইরের লেয়ার বহি আবরণ, মধ্য আবরণ, এরপর হবে অন্ত আবরণ, একদম ভিতরের লেয়ার, তাকে বলা হচ্ছে ফটো সেন্সারি টিউনিক। ফটো মানে আলো, সেন্সারি মানে রিসিভ করা, ওই যে নার্ভে পড়েছিল না সেন্সারি নিউরন, মোটর নিউরন, তো যে নার্ভ নিয়ে যাচ্ছিল, সেন্স করছিল, সে সেন্সারি। তো ফটোকে সেন্স করবে, গ্রহণ করবে, রিসিভ করবে, সে হলো ফটো সেন্সারি টিউনিক। সেখানে কে কে আছে, রড কোষ আছে, কোন কোষ আছে, ঠিক আছে, সেখানে রড কোষ আছে, কোন কোষ আছে। আর এই যে ফটো সেন্সারি টিউনিক, এটা কোনটা, ওটা ওই রেটিনা। এই যে দেখো, এই স্ক্লেরা, এই কোরয়েড, তারও ভিতরে দেখো আর একটা লাল কালারের লেয়ার করেছি, তারও ভিতরে দেখো আর একটা লাল কালারের লেয়ার আছে, এই লেয়ারটা হলো আমাদের রেটিনা। এই যে আমি এখানে আর দিয়ে লিখে রেখেছি, দেখো ভেতরে আর আমি পুরো কথাটা লিখিনি, এই আর যেটা লিখে রেখেছি ভেতরের স্তরটা, আর ফর রেটিনা, ঠিক আছে। এই রেটিনাতেই এই রড কোষ আর কোন কোষ উপস্থিত আছে, দুই রকমের কোষ উপস্থিত আছে, ওরাই আমাদের চোখে ওই আলোটাকে রিসিভ করে, আলোটাকে ক্যাপচার করে, দেন সেই সিগন্যালটা ব্রেনে যায় নার্ভের মাধ্যমে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে চোখের তিনটে স্তর বুঝতে পারলে, বাইরে থেকে ভেতরের দিকে ক্রমশ। এবার আমরা আরেকটু ডিটেলস, আচ্ছা পয়েন্টে আরও কিছু ছাড়া হয়ে গেছে, মানে যেগুলো এখানে স্তরে নেই সেইগুলো এবার আমরা দেখে নিই। যেমন দেখো এই যে কর্নিয়া, এই যে কর্নিয়া, এর একদম এই ধার বরাবর, হ্যাঁ এই ধার বরাবর স্ক্লেরার অংশটায়, কর্নিয়া কিন্তু ফাঁকাই আছে, একদম স্ক্লেরার ধার বরাবর এই সবুজ কালারের যে দুদিকে দুটো করেছি, এইটা হলো কনজাংটিভা, কনজাংটিভা। আচ্ছা, তারপর কি, আচ্ছা এই সিলিয়ারি বডি থেকে দেখো ভালো করে, সিলিয়ারি বডি থেকে দুটো লিগামেন্ট বেরিয়েছে, যেটা এই লেন্সকে ধরে রেখেছে। এখানে কি এই মাঝখানে এটা হলো যেটা এল লেখা আছে, লাল রঙের, এখানে মাঝখানে এল লেখা আছে, এটা হলো আমাদের চোখের লেন্স, ঠিক আছে। চোখ তো আলো ভেতরে প্রবেশ করবে, তার জন্য লেন্স তো চাই, প্রতিসরণ হতে হবে। তো তোমরা ভৌত বিজ্ঞানে লেন্স তো পড়েছিলে, তো এটা উত্তল লেন্স। উত্তল লেন্স কি করবে, আলোটাকে রেটিনায় ফেলবে। কিভাবে ফেলবে আমি একবার দেখিয়ে দেবো, আসছি আমি। তাহলে এটা লেন্স, এবং এই লেন্সকে এই সিলিয়ারি বডির মাসেল, সিলিয়ারি বডিটা এক প্রকারের মাসেল বা পেশি, ওই মাসেলটা ধরে রেখেছে, ঠিক আছে, ওকে টেনে ছোট বড় করার জন্য। তার মানে আমাদের চোখের লেন্স ছোট বড় হতে পারে,
ফিজিক্যাল লেন্স, যেমন চশমায় ধরো লেন্স আছে, সেটা কি ছোট বড় হতে পারে? ক্যামেরায় লেন্স আছে, সেটা কি ছোট বড় হতে পারে? পারে না। সেগুলো ভৌত উপাদান দিয়ে তৈরি, ঠিক আছে। কিন্তু আমাদের তো বায়োলজিক্যাল সিস্টেম, আমাদের তো জৈব উপাদান দিয়ে তৈরি হয়েছে এই লেন্সটা, তাই তো, বিভিন্ন জৈব উপাদান দিয়ে তৈরি হয়েছে। আমাদের চোখের ভেতর কাচের লেন্স তো বসানো নেই, তাই না? তাহলে এই যে লেন্সটা, এটা ছোট বড় স্ট্রেচ হতে পারে, ক্লিয়ার? তো এটাকে কে করবে? সিলিয়ারি বডি আর তার সাথে যুক্ত এই লিগামেন্টটা, এই সবুজ রঙের দুদিকে দুটো দেখো লিগামেন্ট করেছি, তাহলে এটাকে কি বলা হয়? সাসপেনসারি লিগামেন্ট, ঠিক আছে। সাসপেনসারি লিগামেন্ট, ওকে, সাসপেনসারি লিগামেন্ট, ওকে। আচ্ছা, তারপরে দেখো এই লেন্স আর এই কর্নিয়া, এদের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, সাদা রঙের ফাঁকা জায়গাটা, হ্যাঁ, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি অ্যাকুয়াস চেম্বার, ঠিক আছে। কি বলি? অ্যাকুয়াস চেম্বার, মানে ওই ফাঁকা স্থানটার নাম অ্যাকুয়াস চেম্বার, আর ওই ফাঁকা স্থানে তরল পদার্থ দ্বারা ভর্তি থাকে, যেই তরল পদার্থটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমর। তো আমি ডাইরেক্ট এখান থেকে অ্যাকুয়াস হিউমর লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যাকুয়াস হিউমর, ঠিক আছে। তাহলে অ্যাকুয়াস হিউমর কোথায়? লেন্স আর কর্নিয়ার মাঝে অ্যাকুয়াস চেম্বার, সেখানে অ্যাকুয়াস হিউমার নামক তরল পদার্থ আছে। দেন লেন্সের পরে আমি যদি দেখি, তো লেন্সের ভিতরে আর রেটিনার আগে, মানে লেন্স আর রেটিনার মধ্যবর্তী এত বড় একটা স্থান, গোল বলটার একটা, যদি আমি এটাকে বলের সাথে তুলনা করি, তো বলের ভিতরের 90% জায়গাটাই বলতে পারো। তো এই যে ফাঁকা গোটা স্থানটা, এইটা হলো ভিট্রিয়াস চেম্বার, এবং এখানেও তরল পদার্থ পূর্ণ আছে, যাকে আমরা এগেইন কি বলবো? এই যে এই পয়েন্টিংটা ভিট্রিয়াস হিউমর, ভিট্রিয়াস, ঠিক আছে, হিউমর, ওকে, ভিট্রিয়াস হিউমর বলা হয়। ভালো, নেক্সট, তারপরে দেখো আমরা যদি দেখি, আলো এই কর্নিয়া ভেদ করে লেন্সের থ্রু একদম এই বরাবর যাচ্ছে এবং রেটিনার এই জায়গাটায় পড়ছে। তো একদম স্ট্রেট সোজাসুজি যেই পোর্শনটা থাকে না, এই যে এই জায়গাটা একটু ইয়েলো পিগমেন্ট যুক্ত, মানে হলুদ রঙের রঞ্জক পদার্থ, একটু হলুদাভ কালারের হয় এই জায়গাটা, রেটিনার এই জায়গাটা। এবং এখানটা একটা গর্ত মতো আছে, তোমরা যদি খেয়াল করে দেখো, এখানটা একটা গর্ত মতো আছে, অর্থাৎ এই জায়গাটা রেটিনাটা খুবই পাতলা, খুবই থিন, সব থেকে থিন। তো এই পোর্শনটাকে আমরা বলি ইয়েলো স্পট, ক্লিয়ার হয়েছে? এই পোর্শনটাকে আমরা বলি ইয়েলো স্পট। এখানে পয়েন্টিং করার জায়গা নেই, তো আমি যদি বলি যে এই জায়গাটা কাইন্ড অফ এই জায়গাটা হলো ইয়েলো স্পট, ওকে, বা যেটাকে তোমাদের বই বাংলায় লেখা আছে পিতবিন্দু, ঠিক আছে, আমি আর লিখছি না, শুনে নাও, তোমরা বাংলায় পয়েন্ট করতে পারো পিতবিন্দু বা ইয়েলো স্পট। আর এই ইয়েলো স্পটের ঠিক এই যে সেন্টারটায়, যেখানটা এরকম একটা গর্ত আছে রেটিনাতে, সব থেকে থিনেস্ট বা সব থেকে পাতলা অংশ রেটিনার, সেই পোর্শনটাকে আমরা বলে থাকি ফোভিয়া সেন্ট্রালিস, ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে ইয়েলো স্পটেরই সব থেকে পাতলা অংশ আমরা বলবো ফোভিয়া সেন্ট্রালিস। এবং এই ফোভিয়া সেন্ট্রালিসে কি থাকে না, শুধু কোন কোষ থাকে, কোনো রড সেল থাকে না, শুধু কোন কোষ থাকে। আর এটা রেটিনাই, তো রেটিনারই তো পাতলা অংশের কথা চলছে, পিতবিন্দু কোথায়? রেটিনাতেই তো। আর রেটিনাতে তো এই দুই রকমের কোষ আছে। তো আমি বলছি এই যে ইয়েলো স্পট, এইখানে প্রতিবিম্ব খুব উজ্জ্বল গঠিত হয়, কারণ ডাইরেক্ট আলোটা স্ট্রেট গিয়ে পড়ছে, তো ওখানে প্রতিবিম্ব খুবই উজ্জ্বল এবং স্পষ্ট গঠিত হয়। তারও আবার যেটা একদম সেন্টার পয়েন্ট, যেখানটা রেটিনা খুবই পাতলা, সেই জায়গাটাকে বলা হয় ফোভিয়া সেন্ট্রালিস, এবং ওই জায়গাটায় সব থেকে স্পষ্ট ইমেজ গঠিত হয়, সব থেকে হাই রেজলিউশনের ইমেজ ওই জায়গাটাতে গঠিত হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার নিচেই দেখো, আচ্ছা এখানে ছবিটা মানে একটু খুব কাছাকাছি হয়ে গেছে, ইয়েলো স্পট আর অন্ধবিন্দুর এই জায়গাটা না খুব কাছাকাছি হয়ে গেছে, বইয়ে দেখবে একটু দূরে দূরে আছে, তো একটু দূরে দূরেই করবে, আমি আর মুছে আঁকিনি নতুন করে, কারণ এই জায়গাটা আমাকে করতে গেলে আবার পুরোটা আমাকে এই গেমটা পুরোটা মুছতে হতো, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে জায়গাটা, যেইখান দিয়ে দেখো আমাদের এই সবুজ রঙের একটা দড়ির মতো নার্ভ এসেছে, এই যে সবুজ রঙের যেটা এন্টার করছে, এ ভেতর দিকে এন্টার করছে, এই সবুজ রঙের এইটা হলো আমাদের অপটিক নার্ভ, ঠিক আছে, এটা হলো আমাদের অপটিক স্নায়ু বা অপটিক নার্ভ। অপটিক নার্ভ এলো, এখানে ভেতরে প্রবেশ করলো,
রেটিনায় যত আলো পড়ছে, রেটিনায় যে ইমেজ বা প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেই সিগন্যালটা এই অপটিক নার্ভ নিয়ে যাবে কোথায়? অপটিক নার্ভ সেই সিগন্যালটাকে নিয়ে যাবে আমাদের ব্রেনে, ব্রেনের অক্সিপিটাল লোবে। কোথায় নিয়ে যাবে আমি আসবো, আবার যখন কাজ বলবো আমি অক্সিপিটাল লোব লিখে দেবো, ঠিক আছে? তো ব্রেনে নিয়ে যাবে, ব্রেনে গিয়ে প্রসেস হবে, ঠিক আছে? তাহলে চোখে কোন স্নায়ু উপস্থিত? অপটিক স্নায়ু উপস্থিত। এখন যেই জায়গাটা দিয়ে রেটিনার যেই জায়গাটা দিয়ে অপটিক নার্ভ ভেতরে এন্টার করলো, সেই জায়গাটায় তো আর কোনো সেল নেই, রড সেল কোন সেল কিছু তো নেই। ধরো এই রেটিনা, তো তার যেই জায়গাটা দিয়ে এই অপটিক স্নায়ু এসে ভেতরে প্রবেশ করছে, সেই জায়গাটাকে তো ছাড়িয়ে, মানে সেই জায়গাটায় তো আর রেটিনা থাকবে না, সেই জায়গাটা একটা ছিদ্র থাকবে, তো তার ভেতর দিকে তো প্রবেশ করবে তবে। তো সেই জায়গায় কোনো রড কোষ আর কোন কোষ নেই। তো ওই অংশটাকে ওই জন্য আমরা কি বলে থাকি, দেখো এই যে ওই অংশটাকে আমরা বলে থাকবো অন্ধবিন্দু, ঠিক আছে? ওই জায়গাটাকে আমরা বলে থাকবো অন্ধবিন্দু, অন্ধবিন্দু, ওকে, অন্ধবিন্দু। এই পোর্শনটা যেই জায়গা দিয়ে অপটিক নার্ভ ভেতরে প্রবেশ করছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পর্যন্ত পয়েন্টিং আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা আরও ডিটেলে আসবো গঠনের, কোনো অসুবিধা কিছু নেই। বুঝতে না পারলে আমরা আরও অনেক কিছু বলবো, যার মাধ্যমে ডেফিনেটলি বুঝতে পেরে যাবে। আমি আর একবার জাস্ট রিপিট দিয়ে দিচ্ছি। চোখের সব থেকে বাইরের আবরণ হলো বহি আবরণ বা ফাইব্রাস টিউনিক, যার এই পিছনের দিকের পশ্চাৎ ভাগের অংশটা হলো সব থেকে বেশি অংশ, প্রায় 80%-এর মতো, ওই অংশটার নাম হলো স্ক্লেরা। সামনে একদম ফ্রন্ট পার্ট, সামনের ফ্রন্ট পার্ট যেটা স্ক্লেরার সাথেই যুক্ত আছে, একই মানে একসাথে কন্টিনিউয়াস একটা লেয়ার, এমন নয় স্ক্লেরা একটা আলাদা লেয়ার, কর্নিয়া একটা তার থেকে ছেড়ে আলাদা লেয়ার, না, একসাথেই গোটা লেয়ারটা। পিছনের পোর্শনটাকে বলছি কর্নিয়া, সামনের পিছনের পোর্শনটাকে বলছি স্ক্লেরা, সামনের পোর্শন উত্তল পোর্শনটাকে আমরা বলছি কর্নিয়া, ঠিক আছে? বোঝা গেল? আর স্ক্লেরা সাদা রঙের হয়ে থাকে, চিনব কি করে? স্ক্লেরা সাদা রঙের হয়ে থাকে, কর্নিয়া ট্রান্সপ্যারেন্ট হয়ে থাকে। কর্নিয়া ট্রান্সপ্যারেন্ট মানে কোনো কালার নেই, স্বচ্ছ। কর্নিয়া একদম ট্রান্সপ্যারেন্ট, তুমি দেখে বুঝতে পারবে না ওখানে কর্নিয়া আছে বলে, কারণ ওটা ট্রান্সপ্যারেন্ট, কোনো কালারই নেই, ঠিক আছে? আচ্ছা, আর তার ভেতরের লেয়ারগুলো কি কি বললাম? মধ্য আবরণ বা ভাস্কুলার টিউনিক, যেখানে এই স্তরটা হলো কোরয়েড, এইটা হলো সিলিয়ারি বডি, এই নীল রঙের দুটো বেরিয়ে আছে, এই দুটো হলো আইরিস বা আইরিডিয়াল মাসেল, এটাও এক প্রকারের মাসেল, সিলিয়ারি বডিও মাসেল বা পেশি, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হলো লিগামেন্ট, সবুজ রঙের দুটো লিগামেন্ট, সিলিয়ারি বডি থেকে দুদিকে দুটো এরকম লিগামেন্ট বেরিয়েছে, আর মাঝখানে লেন্স আছে, মাঝখানে এটা হলো আমাদের লেন্স, ঠিক আছে? আচ্ছা, এই দুটো দুদিকে এই দুটো হলো কনজাংটিভা স্তর, কনজাংটিভা, এবং ভেতরের স্তর ফটোসেন্সারি, সেটা হলো একদম কোরয়েডের ভিতরে অবস্থিত রেটিনা স্তর, যেখানে প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে ইমেজটা তৈরি হবে, আর সেখান দিয়ে নির্গত হয়েছে অপটিক স্নায়ু, যে সিগন্যালটা ব্রেনে পৌঁছে দেবে। আর রেটিনার সেই জায়গা যেখানে সব থেকে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হচ্ছে, সেটা হলো ইয়েলো স্পট, তার মাঝখানে যে গর্ত মতো অংশটা, সেটা হলো ফোভিয়া সেন্ট্রালিস। আর যেই জায়গাটা দিয়ে অপটিক স্নায়ু আসছে, সেই জায়গায় যেহেতু কোনো রড কোষ বা কোন কোষ নেই, সেখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, সেই জায়গাটাকে আমরা বলবো অন্ধবিন্দু, ঠিক আছে? পয়েন্টিংগুলো সব কটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসছি বোঝাতে। অনেকের এইটা দেখে বাইরের সাথে তুলনা করতে পারে না। দেখো, এবার আমি যেটা বলবো এটা তোমাদের বইয়ে নেই, এটা তোমাদের বুঝতে অনেকটা হেল্প করবে এই ব্যাপারটা, কার পর কোন লেয়ারটা আছে। ভালো করে শুনবে। তুমি আয়নার সামনে যদি দাঁড়াও, তাহলে আমাদের এই চোখে কি কি দেখতে পাচ্ছ, মানে এই চোখের আমরা বাইরে থেকে যা যা দেখতে পাচ্ছি, সেগুলো এর মধ্যে কোন স্তরগুলো বলছি শোনো। তো এইগুলো হলো আমাদের ঊর্ধ্ব পল্লব, তাই তো? চোখের পাতা আমরা বলি ঊর্ধ্ব পল্লব বা চক্ষু পল্লব। তো এই পল্লবের ভিতরে আমাদের চোখের মেন আমরা কি দেখতে পাই? সাদা অংশটা, চোখের একদম সাদা পোর্শনটা, গোটাটা সাদা, মাঝখানে এরকম ক্যামেরার মতো কালো অংশ, ঠিক আছে? এই পর্যন্ত। তো চোখের এই যে সাদাটা গোটাটা, এটা হলো স্ক্লেরা, এটা হলো স্ক্লেরা। আমি এখানে লিখেও দিয়েছিলাম, দেখো সাদা অংশ। হ্যাঁ, তোমরা চোখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখের এই যে সাদা অংশটা দেখছো, এটা হলো স্ক্লেরা।
এবং স্ক্লেরার এটা কিছু খুব কম অংশ, বাকি অংশটা পিছন দিকে আছে। মানে এই রকম গোল বল, তো গোটা গোল বলটাকে যদি খুলে আনো, গোটা বলটাই সাদা, তো গোটাই ওপরের সাদা অংশটাই স্ক্লেরা, যার মধ্যে কিছুটা অংশই বাইরে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এরপর আসে সাদার মাঝখানেই কালো গোলটা। কালো গোলটা কি? কালো গোলটা হলো আমাদের আইরিস। খুব ভালো করে মনোযোগ দাও। কালো গোলটা হলো আইরিস। যখন আমরা এই সাইড ভিউ থেকে দেখছি, আমি কি বললাম, এই চোখের বলটা কিরকম লম্বা লম্বি বরাবর কাটা হয়েছে, কেটে সাইড থেকে দেখছি। তো যখন তোমরা সাইড থেকে দেখছো, দেখো এই আইরিসগুলো কেমন দেখতে লাগছে, দুটো লম্বা লম্বা এরকম পেশি, লম্বা দেখতে লাগছে, তাই তো, উপবৃদ্ধি বা প্রবর্ধকের মতো। কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকম প্রবর্ধক নয়। সামনে থেকে যখন দেখবি, এটা তো সাইড ভিউ, এবার যখন ফ্রন্ট ভিউ দেখছো, এই যে ফ্রন্ট ভিউ এটা, তখন এই যে গোল কালোটা ওইটা আইরিস। মানে আইরিস লম্বা নয়, আইরিস একটা গোল মাসেল, আইরিস একটা গোল পেশি, সার্কুলার পেশি। তাহলে কালো রঙের গোলটা যেটা দেখছো, বড় গোলটা, এটা হলো আমাদের আইরিস। কারোর কারোর ওই পোর্শনটা কীরকম হয়, রিংয়ের মতো, বেসিক্যালি রিংয়ের মতো। এই ধরো, ঠিক আছে, এই যে রিংটা, হ্যাঁ, এই যে রিংটা আমি এখানে ধরো কালো রং করে দিচ্ছি, কারণ বেশিরভাগ আমাদের তো কালোই বা একটু ডার্ক ব্রাউন টাইপের। তো এইটা হলো আমাদের আইরিস। ক্লিয়ার হয়েছে কথাটা কি বলতে চাইলাম আমি? ধরো, ঠিক আছে, ঠিক আছে, তো ধরো আমি বললাম চোখের পাতা আছে, চোখের পাতা সরালাম, চোখের এই ঊর্ধ্বপল্লব সরিয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটা সাদা, ভেতরটা সাদা। ওই সাদাটা হলো আমাদের স্ক্লেরা। ওকে, যার কিছুটা পোর্শন সামনে, বাকিটা পিছন দিকে। দেন আসে এই কালো অংশটা, তাই তো, দেন আসে এই কালো অংশটা, কালো রিংটা। এই যে কালো রিংটা, এই কালো রিংটা হলো আমাদের আইরিস। কালো রিংটা হলো আমাদের আইরিস। আইরিস বা আইরিডিয়াল মাসেল, মাসেলটা কীরকম গোল। এই আইরিস মাসেলটাই বিভিন্ন কালারের হয়ে থাকে, কারণ ওখানে রঞ্জক আছে। আমাদের বেশিরভাগের কি কালো বা ডার্ক ব্রাউন বা কারোর কারোর ব্রাউন, ঠিক আছে। এছাড়া তোমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যাও, তাহলে সেখানে দেখতে পাবে হালকা নীল রঙের আছে, তারপরে ধরো গ্রিনিশ ব্লু টাইপের কালার একটা হয়, মানে সবুজ আর নীল, নীলাভ সবুজ টাইপের একটা কালার হয়। হ্যাঁ, আকাশিটা মানে ওই যে নীল রঙের চোখটা, ওটা সব থেকে সুন্দর লাগে, তাই না? তো এই টাইপের যে কালারগুলো দেখতে পাও, ওই চোখের যে কালার পোর্শনটা, সেটা মনে রাখবে আইরিস। যাই হোক, তো এটা হলো স্ক্লেরা, এটা হলো আইরিস। দেন দেখো, এই যে আইরিসের গোল মাসেলটা, যেটা কালোটা দেখতে পাচ্ছ, ওর মাঝেও, ওর মাঝখানে একটা ছোট্ট গোল আছে, যদি খেয়াল করে দেখো। যেমন ফোনের ক্যামেরা দেখবে এরকম গোল হয়, তাই তো, তার মাঝে আবার একটা ছোট্ট গোল থাকে। ঠিক আমাদেরও দেখো আইরিস গোল, তার মাঝে আবার একটা ছোট্ট গোল আছে, এই যে এই পোর্শনটা, তার মাঝে এরকম একটা ছোট গোল থাকে, তাই না? আমি এখানে লাল করছি, লাল হয় না, হ্যাঁ। তো এই যে ছোট গোলটা, ওই ছোট গোলটা হলো আমাদের তারারন্ধ্র বা পিউপিল। এই জায়গাটা হলো আমাদের পিউপিল বা তারারন্ধ্র। তারারন্ধ্র, তারারন্ধ্র এখানে কোনটা? এই যে আইরিস, এই আইরিসের মাঝখানের এই যে জায়গাটা, এই যে আইরিসের মাঝখানের এই যে জায়গাটা, যতটা জায়গা ও ওপেন করে রেখেছে, যতটা জায়গা ও খুলে রেখেছে, এই পোর্শনটা হলো তারারন্ধ্র। এটা ছোট বড় হতে পারে, ওই অংশটা ছোট বড় হতে পারে। মানে এই যে আইরিসের গোল মাসেলটা, এই যে রিংটা, এই রিংটা বড় হতে পারে, আবার এরকম ছোট হয়ে যেতে পারে। যখন রিং বড় হবে, তখন মাঝখানের গোলটা বেড়ে যাবে, মানে তারারন্ধ্র বা পিউপিলের সাইজটা বড় হয়ে যাবে। আবার যখন আইরিসের মাসেলটা এরকম গুটিয়ে যাবে, তখন তারারন্ধ্র বা পিউপিলের সাইজটা ছোট হয়ে যাবে। ওটা আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আমি আসছি, সবার কাজে যখন আসবো তখন বলছি। তাহলে বোঝা গেল? আচ্ছা, তার সাথে তোমরা দেখবে চোখের এই অংশটা যখন আমরা নাবাই, বা এই অংশটা যখন একদম ওপরের দিকে ওঠাই, এই কর্নারগুলোতে, এখানে আমরা কি দেখতে পাই? রক্তজালক, তাই তো, লাল রঙের। এই পর্দার নিচেতেও দেখবে লাল 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 রক্তজালক। যখন আমাদের অ্যালার্জি হয় বা কখনো কখনো
চোখে কিছু পড়ে যায়, পোকা পড়ে যায়, তখন দেখবে আমরা সেই চোখ ঘষি এবং চোখ লাল হয়ে যায়, তাই তো, ইরিটেশন হয়। তো যে ইরিটেশনটা হয় ওটা হয় এই লাল অংশটায়, ওটা হলো আমাদের কনজাংটিভা, ওটা কনজাংটিভা। ওই যে কনজাংটিভাটা খেয়াল ভালো করে শুনবে, ওই কনজাংটিভাটা তোমাদের কর্নিয়াকে ঢেকে রাখে না, ওই কনজাংটিভাটা এই ধার ধার বরাবর আছে, ওই কনজাংটিভাটা স্ক্লেরার ওপরে থাকে। কার ওপরে থাকে? স্ক্লেরার ওপরে থাকে, মানে এই সাদা অংশটা, এই সাদা স্ক্লেরার ওপরে কনজাংটিভা স্তরটা থাকে। কনজাংটিভা একটা পাতলা মিউকাসের স্তর, একটা খুবই পাতলা মিউকাসের স্তর, যে বাইরে থেকে ওই স্তরটাকে প্রোটেক্ট করছে, রক্ষা করে রেখেছে, বাইরে থেকে কোনো মাইক্রো অর্গানিজম, অণুজীব টণুজীব যাতে না প্রবেশ করে যায়। আসবো, ঠিক আছে, তাহলে কনজাংটিভা হলো। নেক্সট, তাহলে তোমরা এবার বলবে আচ্ছা স্ক্লেরা হলো, আইরিস হলো, পিউপিল হলো, এখানে অনুযায়ী বুঝতে তো পারলাম, তাহলে কর্নিয়া কোথায় গেল? তাই না, আমরা এখানে দেখতে পাচ্ছি সবার বাইরে তো কর্নিয়া, তাহলে আমরা যখন চোখ দেখছি কোনটা কর্নিয়া? দেখো আমি এইমাত্র বললাম যে আমাদের চোখের সাদা অংশটা স্ক্লেরা, কালো গোলটা আইরিস, কিন্তু আইরিস ভিতরে আছে, ওই যে কালো গোলটা ওর ওপরে অ্যাকচুয়ালি একটা স্তর আছে, এরকম উত্তল টাইপের একটা স্তর আছে, যেটা তোমরা বুঝতে পারবে না, কারণ আমি এই একটু আগে বললাম কর্নিয়া ট্রান্সপ্যারেন্ট হয়, কর্নিয়ার কোনো কালার নেই। তাহলে আইরিসের ওপরে কর্নিয়া আছে, এই যে আইরিস এর ওপরেই এতটা জায়গা জুড়ে কর্নিয়া আছে, কিন্তু কর্নিয়া তোমরা দেখতে পাবে না, ওর পিছন দিকের আইরিসটাকে দেখতে পাবে। ক্লিয়ার হলো? আমি এর সামনেটা একটা ট্রান্সপ্যারেন্ট গ্লাস রেখে দিয়েছি, ট্রান্সপ্যারেন্ট একটা কাঁচ রেখে দিয়েছি, তুমি কাঁচটা দেখতে পাচ্ছ না কারণ ওটা ট্রান্সপ্যারেন্ট, খুব স্বচ্ছ, ওর পিছন দিকে কি আছে সেইটা তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ আইরিস, যেটা কালো গোলটা আইরিস, ওটা পিছনে, ওর সামনেতেই কর্নিয়া আছে যেটা ট্রান্সপ্যারেন্ট বা স্বচ্ছ কালারের। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আরেকবার রিপিট দিয়ে দিই, সাদা অংশটা স্ক্লেরা, তার মাঝে এই গোল উত্তল অংশটা যেটা স্বচ্ছ আমরা বুঝতে পারছি না ওটা কর্নিয়া, তার পিছন দিকে কালো গোলটা ওটা হলো আইরিস, এবং কালো গোলের মাঝখানে যে যতটা ফাঁকা জায়গা ছোট্ট একটা গোলটা, ওই অংশটা যেটা ছোট বড় হতে পারে ওটা হলো তারারন্ধ্র বা পিউপিল। ক্লিয়ার হয়েছে? কর্নিয়া ট্রান্সপ্যারেন্ট বলেই তুমি আইরিস দেখতে পাচ্ছ, চোখের কালারটা দেখতে পাচ্ছ। যদি কর্নিয়ার কোনো কালার থাকতো তাহলে আলো তো ভেতরে প্রবেশ করতোই না, তাই না? কারণ আলো ঢুকবে কোনখানটা দিয়ে, আলো প্রবেশ কোনখানটা দিয়ে করবে, আলো প্রবেশ করবে এই জায়গাটা দিয়ে, মানে তারারন্ধ্র দিয়ে। এই যে আমার আইরিসের গোল রিং, এই যে ছোট বড় হচ্ছে, এই মাঝখানের ফাঁকা জায়গা যেটা তারারন্ধ্র বা পিউপিল, ওই যে চোখের কালোটার মাঝখানে ছোট্ট কালোটা, ওইখানটা দিয়েই আলো প্রবেশ করে, আর কোথাও দিয়ে করে না। তাহলে ওইখানটা দিয়ে যে আলোটা প্রবেশ করছে, ওর ওপরে যে কর্নিয়া আছে সেটা যদি কোনো কালারের হতো তাহলে কি আলো যেতে পারতো? আলো যেতেই পারতো না। সেই জন্যই তো ওটা ট্রান্সপ্যারেন্ট, যাতে ওর থ্রু আলোটা বেরিয়ে যায়, ট্রান্সপ্যারেন্ট। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আর ওর ধরো যদি সাদা কালার হতো, যদি কর্নিয়াটা সাদা রঙের হতো, স্ক্লেরার মতো সাদা রঙের হতো, তাহলে স্ক্লেরাও সাদা, কর্নিয়াও সাদা, তাহলে আমাদের গোটা চোখটাই সাদা হতো। মানে আমি এরকম চোখ খুললে গোটাটা তোমরা সাদা দেখতে পেতে, আর কিছু দেখতে পেতে নেই। যেমন সেই মুভিতে, হরর মুভিতে ভূতের চোখ যেমন করে না, পুরোটা সাদা, একদম সেই রকম দেখতে পেতে। ঠিক আছে, আচ্ছা, আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পেরেছো, চোখের গঠনটা ওভারঅল তোমাদের বোঝা হয়ে গেছে। এবার আমরা এক এক করে কাজে আসি, নাকি? বুঝতে পেরেছো তো? একবার কমেন্টে জানিয়ে দাও যে তোমরা চোখের গঠন বুঝতে পারলে কি না। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা কাজে আসবো। আচ্ছা, এই জায়গাটা মুছে দিই আগে। হ্যাঁ, তারপর এবার আমরা কাজ বলছি, দেখো প্রতিটা অংশের ভালো করে শুনবে। ঠিক আছে, তোমাদের বইতে ছক করে আছে, আমি কাজগুলো বলে নিই, দেন আমি এই সাইডে, ভিডিওর এই সাইডে আমি একটা স্ক্রিনেতে একটা লিস্ট দিয়ে দেবো, কাজের লিস্টটা দিয়ে দেবো। ঠিক আছে, ছক আকারে কোন অংশ কি কাজ একদম ক্লিয়ারলি A to Z সবার কাজ দিয়ে দেবো। তোমরা ভিডিও পজ করবে, লিখে নেবে, অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে, সেখানে আমি ওইটা দিয়ে দেবো একদম ফ্রিতে, কোনো পয়সা নয়। ঠিক আছে, সেখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করে নিতে পারো, প্রিন্ট আউট বার করে নিতে পারো, টুকে নিতে পারো, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা
কাজে আসছি। প্রথমে দেখো, প্রথমে আমরা সবথেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আসি, ঠিক আছে, ইম্পর্টেন্ট কাজগুলোতে আসি। তো আমি যদি সামনেটায় দেখি, এই সামনেটা মুছছি, বোঝাতে অসুবিধা হবে। দেখো, আশা করছি তোমরা ওই জায়গাগুলো লিখে নিয়েছো। আচ্ছা, এই তীর চিহ্নগুলো একটু থাকবে, তীর চিহ্নগুলো এখন মুছতে পারছি না, ঠিক আছে। এই হলো ধরো, ঠিক আছে। আচ্ছা দেখো, এখান দিয়ে আমি কি বলছি, এদিক দিয়ে আলো আসবে, এদিক দিয়ে লাইট আসছে, এই লাইটটা এবার চোখের ভিতরে প্রবেশ করবে, তাই তো। তাহলে প্রথমেই সামনাসামনি কার হবে, কর্নিয়া, তাই তো। এটা আমাদের কর্নিয়া ট্রান্সপারেন্ট, ওর ভেতরে দিয়ে আলো প্রবেশ করে গেল। প্রবেশ করার পর এই জায়গাটা যেটা আমাদের অ্যাকুয়াস চেম্বার বা অ্যাকুয়াসের গহ্বর, অ্যাকুয়াস চেম্বার, এই অ্যাকুয়াস চেম্বার দিয়ে আলো যাবে, তাই তো। এই জায়গাটা দিয়ে আলোটা যাবে, এবার এই জায়গাটা দিয়ে আলোটা যাবে, এই জায়গা দিয়ে আলো যাবে আর গিয়ে আমাদের কোথায় পড়বে, ভেতর দিয়ে লেন্সের থ্রু প্রতিসৃত হবে, হয়ে গিয়ে পড়বে রেটিনাতে। তাহলে লেন্সের কি কাজ আমি যদি বলি, বলবে প্রতিসরণ করা, ঠিক আছে। লেন্সটা কীরকম লেন্সটা কীরকম, উত্তল না অবতল? তো লেন্সটা হলো উত্তল লেন্স, এবং তার মধ্যেও আবার উভ উত্তল লেন্স, মানে দুদিকটাই উত্তল লেন্স। তোমরা ভৌত বিজ্ঞানে করেছো তো নাকি? আচ্ছা, তো এই দিকটা মোছা হলো। এবার দেখো, এখানে আমি করছি একটা উভ উত্তল লেন্স, বড় করেই করছি। এই হলো একটা উভ উত্তল লেন্স, ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছো, তাই তো। এবার এই লেন্সটাতে যদি আলো আসে, ধরো এই আলো এসে পড়লো, এই লেন্সটা কি করবে, রশ্মিটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করবে। এই পয়েন্টটা হলো ফোকাস বিন্দু এফ, তাই তো, পড়েছো তো। সিমিলারলি আরও যে রশ্মিগুলো আসছে, ওটাও এই পয়েন্ট দিয়ে যাবে প্রতিসৃত হওয়ার পর। তাহলে আলো আসছে, আলোর প্রতিসরণ ঘটছে, এইরকমই তোমরা পড়েছো। তাহলে এদিকে যদি কোনো বস্তু থাকে, এখানে প্রতিবিম্ব গঠিত হয়, তাই তো, ওই পয়েন্টে প্রতিবিম্ব গঠিত হয়। তো আমি বলতে চাইছি, এখানে যেটা আমাদেরকে জানতে হচ্ছে যে একটা উভ উত্তল লেন্স প্রতিসরণ করে আলোটাকে কিরম করে দেয় না, অভিসারী রশ্মিতে পরিণত করে, তাই তো। অভিসারী বা কনভার্জেন্স লাইটে পরিণত করে, একে অপরের দিকে আসছে, মানে এইটাকে বলে অভিসারী আর এটাকে বলে অপসারী। যখন একে অপরের দিকে আসছে, এসে এক জায়গায় মিলিত হচ্ছে, সেটা অভিসারী। যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তখন সেটা অপসারী। তাহলে এখানে কি আলোগুলো এলো, এসে একে অপরের দিকে এসে একটা পয়েন্টে মিলল, তাহলে এটা অভিসারী রশ্মিতে পরিণত করে। সিমিলারলি চোখেতেও তো তাই হচ্ছে, আলো আসছে, আমরা সামনে যেটা দেখছি তার থেকে প্রতিফলিত হয়ে আলো আসছে। কোনো বস্তুকে আমরা কখন দেখতে পাই, যখন তার উপর আলো পড়ে, সেই আলোটা রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তাই তো। তো চোখের ভিতরে আলো গেল, লেন্স সেই আলোটাকে প্রতিসরণের মাধ্যমে রেটিনায় ফেলবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? লেন্সের কাজটা বুঝতে পারলে। এবার এসো, আমরা বলবো এই লেন্সের কিভাবে কোনো বস্তুকে ফোকাস করে, সেই কাজে আসছি। একটা লেন্স কিভাবে কোনো বস্তুকে ফোকাস করে, মানে আমি বলছি, ধরো আমি এই মুহূর্তে তোমাদের দিকে দেখছি, ডিস্টেন্সটা এতটা, ঠিক আছে, এখানে ক্যামেরা লাগানো আছে, ডিস্টেন্স এতটা, তাহলে আমার ফোকাস এখন এই ক্যামেরার দিকে, ঠিক আছে, মোবাইলের ক্যামেরার দিকে। কিন্তু আমি যে চোখটা তুলে পিছন দিকে তাকাচ্ছি, পিছন দিকে যা আছে, পিছনের দিকে ডিস্টেন্সটা অনেক বেশি, তাহলে পিছনের দিকে যা আছে আমার ফোকাস এখন ওখানে চলে গেল, এটা আবজা হয়ে গেল, এখানে আর ফোকাস নেই, আমার ফোকাস এখন পিছন দিকে। আবার আমি সামনে তাকালাম, ফোকাস এখন এখানে। তাহলে আমি বলতে চাইছি, যখনই আমরা আমাদের দৃষ্টিটাকে শিফট করি একটা দিক থেকে আরেকটা দিকে, চোখ সঙ্গে সঙ্গে কী করে, যেইটাতে দেখছি সেটাতে ফোকাস করতে শুরু করে দেয়, সেটা দূরে হোক কাছে হোক, চোখ ঠিক ফোকাস করে নেয়। তার মানে চোখের কাছে র্যাপিড ক্ষমতা আছে তার ফোকাস দূরত্বটাকে সঙ্গে সঙ্গে পাল্টে নেওয়ার। বস্তু যদি কাছে থাকে, ফোকাস দূরত্ব কমিয়ে নেবে। যেমন আমি এখন এই মার্কারটাকে যদি দেখি, তাহলে আমার ফোকাস দূরত্ব কতটা, আমার চোখ থেকে, চোখের রেটিনা থেকে এই অবধি, এটা চোখের রেটিনা ভেতরে আছে আরও, তো চোখের রেটিনা থেকে এই অবধি এটা হলো আমাদের ফোকাস ডিস্টেন্স। কিন্তু আমি যদি এবার পিছন দিকে এই জানলার কাছে দেখি, তাহলে আমার ফোকাস দূরত্ব এখান থেকে হয়ে গেল অতটা। তাহলে চোখ সঙ্গে সঙ্গে দ্রুত তার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে। এই ঘটনাটাকে আমরা বলি, এই ঘটনাটারই আমরা নাম দিই অ্যাকোমোডেশন, ঠিক আছে, অ্যাকোমোডেশন।
মানে কি বাংলায় যেটাকে তোমাদের বই লেখা আছে দেখবে উপযোজন, ঠিক আছে, উপযোজন। তাহলে উপযোজন বা অ্যাকোমোডেশন মানে কি চোখের দ্রুততার সহকারে ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করে বস্তুটাতে ফোকাস করার যে ক্ষমতা সেটাকে আমরা বলবো উপযোজন। সেটা কাছেই থাকুক বা দূরেই থাকুক, সে সঙ্গে সঙ্গে তার ফোকাস দৈর্ঘ্য পাল্টে বস্তুটায় ফোকাস করবে বা বস্তুটাকে দেখবে। এখন সেটা হবে কি করে? কারণ প্রতিবিম্ব তো রেটিনাতেই গঠিত হবে। প্রতিবিম্ব যদি রেটিনায় না গঠিত হয় সেগুলো সমস্যা, সেগুলো তাহলে তোমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবে না, আবঝা দেখতে পাবে। প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? রেটিনাতে। আর প্রতিবিম্ব রেটিনাতে গঠিত হতে গেলে বস্তু দূরে গেলে ফোকাস দৈর্ঘ্য বাড়াতে হবে, কাছে এলে ফোকাস দৈর্ঘ্য কমাতে হবে, সিম্পল কথা। সেটা হবে কি করে, মানে উপযোজনটা হচ্ছে কি করে? সেটা হচ্ছে এই তিনজনের মাধ্যমে, ধরে রাখো মোটামুটি চোখেতে সিলিয়ারি বডি, এই সাসপেন্সারি লিগামেন্ট আর আমাদের এই লেন্স। ভালো করে বুঝবে, এইটাই এবার মেন কনসেপ্ট। কি বললাম? সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট আর আমাদের লেন্স। এই জায়গাটা মুছে দিই। হ্যাঁ দেখো, সাসপেন্সারি লিগামেন্ট আর আমাদের এই লেন্স, এই তিনজনের দ্বারা এই উপযোজনের ঘটনাটা ঘটছে। কি হয় অ্যাকচুয়ালি, এই যে সিলিয়ারি বডি এটা এক ধরনের পেশি, ঠিক আছে, এটা এক ধরনের পেশি, দু প্রান্তের দুটো সিলিয়ারি বডি এক ধরনের পেশি। এই যে সিলিয়ারি বডিকে আমরা যখন সাইড থেকে দেখছি, এগেন আইরিসের মতনই সিলিয়ারি বডিটাও লম্বা লম্বা দেখতে লাগছে, তাই তো? এরকমভাবে লম্বা সিলিয়ারি বডি আছে, মাঝখানে লেন্স আছে, লিগামেন্ট দিয়ে ধরে রেখেছে। কিন্তু এগেইন এটা সাইড ভিউ। যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখব, এমনিতে তো এখান থেকে তো দেখতে পাবে না, কেটে দেখাতে হবে। তো যখন ফ্রন্ট ভিউ থেকে দেখা হয় তখন সিলিয়ারি মাসেলও কিন্তু একটা গোল মাসেল, একটা রিংয়ের মতো গোল মাসেল। তাহলে এই যে সিলিয়ারি বডি, এটাকে তুমি আইরিসের ভিতরের আর একটা রিং ভাবতে পারো, একটা ছোট রিং ভাবতে পারো। এরকম গোলাকার একটা পেশি, এরকম গোলাকার একটা পেশি হলো সিলিয়ারি বডি, লম্বা নয়, গোলাকার হয়েছে। এই গোলের মাঝখানে তার মানে আমাদের লেন্সটা আছে। ক্লিয়ার হলো কথাটা? কি বললাম আমি? বলতে চাইলাম এই সিলিয়ারি মাসেলটা এরকম একটা রিং, তার মাঝে আছে আমাদের হচ্ছে লেন্স, লিগামেন্ট দিয়ে যুক্ত আছে। এবার ভালো করে শুনবে, যখন সিলিয়ারি বডি, যখন সিলিয়ারি মাসেল রিল্যাক্স হয়, প্রসারিত হয়, যখন সিলিয়ারি বডি, আমি এখানে ফ্লো চার্ট করে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, সিলিয়ারি বডিকে আমি শর্টে কি লিখছি? সি বি, ঠিক আছে, আমি শর্টে লিখছি সিবি, সিলিয়ারি বডি, তোমরা পুরোটা লিখবে। তাহলে সিলিয়ারি বডি যখন রিল্যাক্স হয়, বা আমরা বলতে পারি প্রসারণ বা শিথিলীকরণ, যখন শিথিল হয়, তোমাদের বইয়ে সম্ভবত শিথিলীকরণ লেখা আছে দেখবে। হ্যাঁ, যখন সিলিয়ারি মাসেলটা শিথিলীকরণ হয় বা রিল্যাক্স হয়, এই রিং সে রিল্যাক্স হয়ে গেল, মানে ছড়িয়ে গেল, প্রসারিত হয়ে গেল, এক্সপ্যান্ড করলো। যখন ভাবো এই রিং ছিল এরমভাবে প্রসারিত করলো, রিল্যাক্স হলো, তাহলে রিংটা বড় হয়ে গেল, রিংয়ের ডায়ামিটারটা, রিংয়ের পরিধিটা বড় হয়ে গেল। যখন রিংটা বড় হলো, পরিধিটা বড় হলো, তখন ওর সাথে যে লিগামেন্ট যুক্ত ছিল সেই লিগামেন্টে টান পড়বে। ভালো করে বুঝবে কি বললাম। গোল সিলিয়ারি বডি যখন রিল্যাক্স হলো, মানে প্রসারিত হলো, তখন রিংটা বড় হলো, তার মানে ওর সাথে যে লিগামেন্ট যুক্ত আছে, সিলিয়ারি বডির সাথে সাসপেন্সারি লিগামেন্ট যুক্ত আছে, তো সেই লিগামেন্টগুলোতে টান পড়লো, রিং বড় হলো, লিগামেন্টে টান পড়লো। লিগামেন্টে যে টান পড়বে, তাহলে লিগামেন্টে কি হলো? লিগামেন্ট মানে কি? লিগামেন্টের কথা বলছি আমি, সাসপেন্সারি লিগামেন্ট। এই সাসপেন্সারি লিগামেন্টে কি হবে? টান পড়বে, তাই তো? সাসপেন্সারি লিগামেন্টে টান পড়বে, বা আমরা বলতে পারবো যে ওটা স্ট্রেচ হবে, স্ট্রেচ হলো সাসপেন্সারি লিগামেন্ট, স্ট্রেচ হলো, টান দিল। যখনই টান দিল তখন কি হবে? লেন্সটা বড় হয়ে যাবে। সাসপেন্সারি লিগামেন্ট তো লেন্সের সাথে যুক্ত আছে, সাসপেন্সারি লিগামেন্টে যদি টান পড়ে দুদিক দিয়ে, তাহলে লেন্সটা কি হবে? লেন্সটা এরকম ছিল, ধরো এরকম লম্বা হয়ে গেল, এই যে লেন্স
তার সাথে দুদিকে দুটো সাসপেন্সারি লিগামেন্টকে যদি টানে তাহলে লেন্সকেও টান পড়বে, লেন্সে টান পড়বে, লেন্স কিরম হয়ে যাবে, লম্বা আর সরু হয়ে যাবে। তাহলে লেন্স কিরম হয়ে যাবে, লেন্স লম্বা ও সরু হবে। ওকে, লেন্স লম্বা আর সরু হলে কি ঘটনাটা কি ঘটে, লেন্স যখন লম্বা আর সরু হয়ে যাবে তখন এরকম থিন হয়ে গেল, তো পাতলা হয়ে গেল, তো লেন্সটা আগে এরকম মোটা ছিল এখন এরকম থিন হয়ে গেছে। তাহলে কি হবে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল। এটা ভেরি ইম্পর্টেন্ট কথা, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল। যা লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেল, লেন্স এবার দূরের বস্তুতে ফোকাস করেছে। আর যখন আমরা দূরের বস্তুতে ফোকাস করছি বা কাছে কিছু একটা দেখছিলাম, এরপর আমি যখন আবার আচমকা এর পিছন দিকের দূরের কিছু দেখব, তখন কি হবে, এই ঘটনাটা ঘটছে, তখন খুব দ্রুতভাবে ঘটছে। কি ঘটছে, সিলিয়ারি বডি রিল্যাক্স বা প্রসারিত হচ্ছে, যার ফলে লিগামেন্টে টান পড়ছে। লিগামেন্টে টান পড়লে লেন্স লম্বা আর সরু হয়ে যাবে। লেন্স লম্বা আর সরু হলে ফোকাস ডিস্টেন্স, ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাবে, ফলে দূরের বস্তুতে ফোকাস করবে। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই। ঠিক এর অপোজিট ঘটনাটা তখন ঘটবে যখন আমি দূরের জিনিস দেখতে দেখতে আবার আচমকা কাছের জিনিসটায় ফোকাস করব, তখন পুরো এর উল্টো ঘটনাটা ঘটবে। মানে সঙ্গে সঙ্গে এই সিলিয়ারি বডি কি হয়ে যাবে, তখন সিলিয়ারি বডিটা তখন প্রসারণ করছিল, এবার সংকোচন করবে। সংকোচন, সিলিয়ারি বডি যদি সংকোচন করে, তোমরাই বলো, উল্টো ঘটনাগুলো এবার নিজেরাই বলতে পারবে। সিলিয়ারি বডি যদি সংকুচিত হয়ে যায়, এই ধরো এরকম রিং ছিল প্রসারিত অবস্থায়, যা কাছের জিনিসটা দেখছি, সিলিয়ারি বডি এরকম আবার সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে এই রিংয়ের পরিধিটা ছোট হয়ে গেল। যা রিংয়ের পরিধিটা এরকম ছোট হলো, তাহলে ওর ভেতরে যে লিগামেন্টগুলো ছিল ওগুলো আস্তে আস্তে ওগুলো ভেতর দিকে ঠেলে দিল, মানে ওগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে গেল। মানে লিগামেন্ট যেটা টান হয়েছিল এতক্ষণ, সেটা আবার ছোট আর কি হয়ে গেল, নর্মাল কন্ডিশনে ফিরে চলে এলো। তাহলে আমি বলতে পারি লিগামেন্টে যে স্ট্রেচ বা টানটা ছিল সেটা শেষ হয়ে গেল। মানে কি বলবো, এটাকে বলবো লুজ হয়ে গেল। তাহলে সাসপেন্সারি লিগামেন্টটা লুজ হলো বলতে পারো, বা নর্মাল হলো। সাসপেন্সারি লিগামেন্টটা যা লুজ হলো মানে ছোট হয়ে গেল, তার তাহলে কি হবে, লেন্স হয়ে গেল মোটা ও ছোট, যার ফলে ফোকাস দৈর্ঘ্য হ্রাস পেল। বোঝা গেল কি বললাম? সিলিয়ারি বডি বড় ছিল, প্রসারিত অবস্থায় ছিল, ছোট হয়ে গেল, সংকুচিত হলো, তার মানে রিংটা ছোট হয়ে গেল। যা রিং ছোট হলো, লিগামেন্টে যে টানটা ছিল সেটা আস্তে আস্তে কমে গেল, লুজ হয়ে গেল, লিগামেন্টগুলো শান্ত হয়ে গেল। যা লিগামেন্টের টান লুজ হয়ে গেল, ওই তো লেন্সটাকে টেনে লম্বা করে রেখেছিল, যা লিগামেন্ট নর্মাল অবস্থায় চলে এলো, লেন্সটা আবার যেটা টেনে ছিল সেটা আবার এরকম ছোট আর মোটা হয়ে গেল। যাই না চেপে দেবো, লেন্সটাকে কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে আর মোটা হয়ে যাবে। ছোট আর মোটা হয়ে গেলে কি হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্যটা শর্ট হয়ে যাবে, ফোকাস দৈর্ঘ্য কাছে হয়ে যাবে, তখন কাছের বস্তুতে ফোকাস করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে অ্যাকোমোডেশন বা এই যে উপযোজনটা, এটা তাহলে কাদের দ্বারা নিয়ন্ত্রিত হলো, এটা হলো আমাদের সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট আর লেন্স দ্বারা। এই তিনজনেদের দ্বারা আমাদের অ্যাকোমোডেশন বা উপযোজন এটা নিয়ন্ত্রিত হলো। দেখো, বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে আমাকে, ঠিক আছে? নেক্সট কাজে এবার আমি আসছি। নেক্সট কাজ কি, নেক্সট এবার আমি আইরিসের কাজে আসছি। এই যে আইরিস, আমাদের নীল রঙের দুটো এরকম বেরিয়ে আছে আইরিস, আমাদের লেন্সের সামনে আইরিস আছে। আইরিসের কি কাজ? তো দেখো, আইরিসকে তোমরা ক্যামেরার ডায়াফ্রামের সাথে তুলনা করতে পারো, ঠিক আছে? কি বললাম, আইরিস ইজ ইকুয়ালস টু ক্যামেরা যে ডায়াফ্রাম আছে, বানান আমার মনে হয় ভুল হলো, ডায়াফ্রাম
একটু দেখবে আমি এখানে বাংলাতেই লিখছি ডায়াফ্রাম, ঠিক আছে। তাহলে আইরিস ক্যামেরার ডায়াফ্রামের সাথে ইকুয়াল, মানে ক্যামেরাতে ডায়াফ্রাম কি করে, আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে, কতটা আলো ভেতরে প্রবেশ করবে সেটা রেগুলেট করে। ফোনেতেও থাকে, ফোনের ক্যামেরাতে যে দেখবে প্রফেশনাল সেটিংস থাকে না, প্রো মোড যেটা থাকে, সেখানে দেখবে এগুলোকে রেগুলেট করা যায়, কন্ট্রোল করা যায়, যে কতক্ষণ শাটার ওপেন থাকবে, কতটা আলো প্রবেশ করবে, মানে অ্যাপারচার কতটা থাকবে, অ্যাপারচার। তো ক্যামেরার ডায়াফ্রাম বা অ্যাপারচার বলতে পারো, এফ ছোটো হাতের এফ দিয়ে যেটা লেখা থাকে ফোনে দেখবে, ঠিক আছে। তো অ্যাপারচার আমরা যত বাড়াবো তত বেশি পরিমাণে আলো প্রবেশ করবে, ক্লিয়ার হয়েছে। তো আইরিসও ঠিক সেরকমই। আইরিস এই যে আইরিস, এটাও আমাদের চোখের সামনের এই পোর্শনটা, তাই তো গোল রিং। আইরিসও কীরকম বললাম, গোলাকার একটা মাসেল। ওই গোল রিংয়ের মাঝখানের যে ছোট জায়গাটা, এই যে গোল রিং এর মাঝের এই যে ছোট জায়গাটা, এইখান দিয়ে আলোটা ঢুকছে, এইখান দিয়ে আলো যাচ্ছে, তাই তো। তাহলে এই জায়গাটা ও ছোট বড় করতে পারে, মানে এই জায়গাটাকে কি বলে, তারারন্ধ্র, তাই তো। তারারন্ধ্র বা পিউপিল, যেখানে আলোটা ঢুকবে। তাহলে না এখান দিয়ে আলো যাবে, কারণ এখান দিয়ে তো ঘিরে দিল, এই যে ঘিরে দিল এরমভাবে, এবার তো ঘিরে দিল, তাহলে আলোটা কোথা দিয়ে যাবে, এই জায়গাটা দিয়ে যাবে। তাহলে এই ধরো আইরিস, এদিক দিয়ে একটা, মানে আইরিসের রিংটাকে আমি এরকম সাইড থেকে দেখছি, এরকম আছে, এদিক দিয়ে আলো আসছে ধরো। তাহলে আইরিস এরকম ছোট বড় করতে পারে তারারন্ধ্রকে। যখন প্রচুর আলো, ধরো দিনের বেলা তীব্র আলো, তখন আমাদের এই যে চোখের আইরিস এটা ছোট হয়ে যায়, রিংটা কীরকম হয়ে যায়, এরকম বড় ছিল ছোট হয়ে যায়। রিং যা ছোট হয়ে যাচ্ছে দেখো, এই মাঝখানের জায়গাটা কমে যাচ্ছে, মানে তারারন্ধ্র ছোট হয়ে যাচ্ছে। তো এরকম ছিল, এই রকম হয়ে যাবে, তারারন্ধ্র একদম ছোট করে দিল, যার ফলে এইটুকু জায়গা দিয়ে কম আলো প্রবেশ করে। কারণ দিনের বেলা অলরেডি উজ্জ্বল আলো, প্রচুর তীব্র আলো, যদি চোখের ভিতরে প্রচুর আলো প্রবেশ করে যায়, মানে আমি যদি তখন আইরিস পুরো ওপেন করে দিই, তাহলে হুড়ুর করে প্রচুর আলো প্রবেশ করবে। অত আলো প্রবেশ করলে যে ইমেজটা গঠিত হবে সেটা পুরো সাদা হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেটা তুমি বুঝতে পারবে না ভালোভাবে। তোমরা ফোনের ক্যামেরার সাথে করে দেখবে এই ব্যাপারটা, যে শাটার আমরা যখন বাড়িয়ে দেবো প্রচুর, যখন অনেকক্ষণ ধরে আলো প্রবেশ করবে দেখবে ছবি সাদা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক সেরকমই তখন ছবি অস্পষ্ট হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এত আলো একসাথে প্রবেশ করলে আমাদের চোখের রেটিনা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আইরিস তখন কি করবে, তারারন্ধ্রকে ছোট করে দিল যাতে কম আলো প্রবেশ করে, কারণ তখন কম আলোতেই ইমেজ গঠিত হয়ে যাবে, ভালো ইমেজ গঠিত হয়ে যাবে। কিন্তু এবার ধরো সন্ধেবেলা, ভোরবেলা বা রাতে, যখন আলোর পরিমাণ খুব কম, আলো অত তীব্র নয়, তখন আইরিস কি করবে, আইরিস তার তারারন্ধ্রের সাইজটাকে বাড়িয়ে দেবে, তারারন্ধ্রকে বড় করে দেবে, যাতে ওই বেশি জায়গাটা দিয়ে বেশি পরিমাণ আলো প্রবেশ করে। কারণ অন্ধকার তো, যত বেশি আলো প্রবেশ করবে তত ভালো ইমেজ গঠিত হবে, ঠিক আছে। কারণ আলো তো আশেপাশে নেই অন্ধকারের সময়, তখন আইরিস বড় হয়ে যাবে, মানে আইরিস কি করবে, রিংটা বড় হয়ে যাবে এবং তারারন্ধ্রের সাইজ বড় করে দেবে, ঠিক আছে। তাহলে আইরিস আমাদের চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করবে, কতটা আলো প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করছে। কর্নিয়ার কাজ তো বুঝতে পেরেই গেছো, কর্নিয়া যেহেতু ট্রান্সপ্যারেন্ট হয়, তাহলে ও ভেতরে আলো প্রবেশ করাচ্ছে, মানে ও একটা প্রতিসারক মাধ্যম মানে কি, প্রতিসরণের সময় আলো যেই মাধ্যম ক্রস করে যায় সেটা প্রতিসারক মাধ্যম। তাহলে আমি যদি এখানে প্রতিসারক মাধ্যম দেখাই, তো তোমাদের মাধ্যমিকে এই একটা কোশ্চেন আসে, পরপর প্রতিসারক মাধ্যমগুলো, ঠিক আছে। তো আমি প্রতিসারক মাধ্যমগুলো যদি প্রথমেই লিখে দিলাম, এটা হলো প্রথমে কর্নিয়া, তাহলে প্রথম প্রতিসারক মাধ্যম হলো কর্নিয়া। দেন কর্নিয়ার পরে প্রতিসারক মাধ্যম প্রতিসরণ কে করবে, লেন্স প্রতিসরণ করবে, লেন্স মাধ্যম নয়, লেন্সই তো প্রতিসরণ করাচ্ছ, মাধ্যম কেন। কর্নিয়ার পরে এই চেম্বারে যে তরল পদার্থ আছে, সেই তরল পদার্থটা দিয়েও তো আলোটা যাচ্ছে। যেমন আলো যদি জলে পড়ে, তাহলে জলের ভিতরে ঢুকে যায়, তো সেটাই তো প্রতিসরণ। রিফ্লেক্ট হয়ে যেটা চলে যায় সেটা তো প্রতিফলন, আর যেটা ভিতরে প্রবেশ করে যায় সেটা প্রতিসরণ। তাহলে এর ভিতরে প্রবেশ করলে এখানে তরল আছে অ্যাকুয়াস হিউমর, তাহলে অ্যাকুয়াস হিউমর এটা হলো পরের প্রতিসারক মাধ্যমটা। দেন লেন্স নয়, লেন্স আলোকে অভিসারিতে পরিণত করলো যাতে রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়। দেন আলো এখান দিয়ে এবার যাবে, এই চেম্বারে কি আছে, ভিট্রিয়াস হিউমর, এই চেম্বারে আছে ভিট্রিয়াস হিউমর।
দেন এই ভিট্রিয়াস হিউমার দিয়ে গিয়ে রেটিনাতে পড়বে। তার মানে আমাদের চোখে এই তিনটে প্রতিসরণ মাধ্যমের নাম আমরা মনে রাখবো, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার হয়েছে? এছাড়া এই অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারের আরও কিছু কাজ আছে, যেমন এরা এই চোখের এই ভেতরের অংশগুলোকে পুষ্টি প্রদান করে, ঠিক আছে? যেমন ধরো আমি তোমাকে বলছি এইখানটা আমরা যদি খেয়াল করে দেখি, এই যে কর্নিয়া, আমি তখনই বললাম মনে করো স্ক্লেরা আর কর্নিয়াতে কোনো রক্ত জালক নেই, তাহলে এখানে ব্লাড সাপ্লাই আসছে না, রক্ত সাপ্লাই আসছে না, তাহলে এরা পুষ্টি কোথা থেকে পাবে, অক্সিজেন কোথা থেকে পাবে? এখানে যে রেচন পদার্থ তৈরি হচ্ছে সেটা বেরোবে কী করে? সে তার জন্যই এখানে অ্যাকুয়াস হিউমারের ওটা একটা কাজ। অ্যাকুয়াস হিউমার এই কর্নিয়াকে, লেন্সকে, আইরিসকে, আইরিস যদিও আইরিসে তো ব্লাড ভেসেলস আছে, হ্যাঁ, কর্নিয়াকে, লেন্সকে আর মেনলি এই দুজনকেই কী করবে? পুষ্টি প্রদান করবে, অক্সিজেন সাপ্লাই দেবে, এই অংশে যত রেচন পদার্থ তৈরি হবে সেগুলোকে ক্লিয়ার করবে। অ্যাকুয়াস হিউমারের ওটা একটা কাজ। প্লাস অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার এরা দুজন চোখের ভিতরের প্রেশারকে মেনটেন করে। প্রেশার, চোখের ভিতর তো বলের ভিতরে তো তরল আছে, তো যেখানেই ভিতরে তরল আছে সেখানে প্রেশারের ইমব্যালেন্স হয়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ, প্রেশারকে মেনটেন করে রাখতে হবে। বেশি প্রেশার হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে, চোখের রেটিনা ফেটিনা ড্যামেজ হয়ে যাবে, অন্ধ হয়ে যায় কিন্তু বেশি প্রেশার হয়ে গেলে। তো এখানে প্রেশার মেনটেন করে রাখে, একটা চাপকে মেনটেন করে রাখে অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, এটা ওদের একটা কাজ। ঠিক আছে, এই পর্যন্ত হলো। আর কি আছে, আর কি কাজ বলছি, ধরো হ্যাঁ, কোরয়েড আছে। এই যে স্ক্লেরার ভিতরে কালো রঙের এই যে স্তরটা, কালো রঙের স্তরটা যেখান থেকে সিলিয়ারি বডি বেরিয়েছিল, ওটার নাম হলো কোরয়েড। কোরয়েড কালো কালারের হয়ে থাকে, যেমন ক্যামেরার ভিতরটা কালো রঙের হয়, ঠিক দেখবি চোখের ভিতরের এই স্তরটাও কালো রঙের। কেন? কারণ যে আলোগুলো প্রবেশ করছে সেটা যাতে এদিক ওদিকে বিক্ষিপ্ত না হয়, সেটা জানে এদিক ওদিকে বিচ্ছুরিত না হয়। কারণ কালো, তোমরা জানো কালো বর্ণ, কালো তো অ্যাকচুয়ালি মানে কি পুরো আলোটাকে অ্যাবজর্ব করে নেয়, তাই তো? কালো কোনো আলো প্রতিফলন করে না, সেই জন্যই সে অন্ধকার, বা সেই জন্যই সেটা কালো। বোঝা গেল? মানে যতটা আলো ওর কাছে আসছে পুরোটাকে সে শোষণ করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, কোনো অংশটাকে সে প্রতিফলন করবে না। হ্যাঁ, যদি প্রতিফলন করে, যদি কোরয়েড আলোগুলোকে প্রতিফলন করতো তাহলে কী হতো? এরকমভাবে ঘুরতে থাকতো ভেতরে আলো, এরকমভাবে আলো প্রতিফলন হতে থাকতো একটা থেকে একটা, এদিকে গেল, এখান থেকে প্রতিফলন হলো, এখান থেকে প্রতিফলন হতো, ফলে চোখের ভেতর আলো বিচ্ছুরিত হতো, তাহলে প্রতিবিম্ব গঠিত হতোই না, অস্পষ্ট হতো। হ্যাঁ, তার জন্য কোরয়েড কি পুরো কালো হয়, ওর এদিক সেদিকে যতটা আলো এসে মানে ওর ওপর যদি পড়ে, ওই কোরয়েডের ওপর যদি এসে পড়ে তাহলে ওই আলোটাকেও অ্যাবজর্ব করে নেয়। ক্লিয়ার হয়েছে? আর তাছাড়া কোরয়েড প্রোটেক্টিভ লেয়ার তো বটেই, ভেতরের রেটিনাকে প্রোটেকশন দিচ্ছে। কোরয়েডে ব্লাড ভেসেল বা রক্ত জালক আছে, তাহলে রেটিনাকে পুষ্টি সাপ্লাই দিচ্ছে, রেটিনাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, এগুলো তো কাজ আছেই। দেন অপটিক নার্ভ সিগন্যালকে নিয়ে যাবে কোথায়? ব্রেনে। ব্রেনের কোথায় নিয়ে যাবে বললাম? অক্সিপিটাল লোব। তো মস্তিষ্কের ভিডিওটা যারা দেখোনি গিয়ে দেখে নাও, আমার স্নায়ুতন্ত্রের সেকেন্ড পার্ট মস্তিষ্ক, সেইটা যারা দেখোনি গিয়ে দেখে নেবে। গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ বলেছিলাম, এদিক বাম গোলার্ধ, ডান গোলার্ধ, হ্যাঁ, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। তো প্রতিটা হেমিস্ফিয়ারে 4টে করে লোব থাকে, 4টে করে অংশ থাকে, যার মধ্যে একটা লোব হলো অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোব আমাদের এই যে দৃষ্টিশক্তি এটা নিয়ন্ত্রণ করে, মানে আমরা কি দেখছি সেটাকে যে প্রসেস করা, মানে আমাদের এই যে চোখ থেকে সিগন্যালটা গেল, কে নিয়ে গেল? অপটিক স্নায়ু, অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ ব্রেনের কোন পোর্শনে যাবে? অক্সিপিটাল লোবে যাবে। দেন অক্সিপিটাল লোবে সেখানে ওই ইমেজগুলো মার্জ হবে, প্রসেস হবে, কি দেখছো, কি বুঝছো, কি কালার, যা ডেটা এবার ওর সম্বন্ধে পুরনো ডেটার সাথেও লিঙ্ক করবে, আমাদের ভাষার সাথেও লিঙ্ক করবে যে এটা কি দেখছি আমি চোখের সামনে, ঠিক আছে? সেটা লিঙ্ক করবে। অক্সিপিটাল লোবে এই ঘটনাটা হয় ব্রেনের। ওকে, নেক্সট মোটামুটি হয়ে গেল এই কাজগুলো। ইয়েলো স্পট তো তখন বলেই দিলাম, অন্ধবিন্দুও বলে দিলাম। মোটামুটি এই ওভারঅল কনজাংটিভা এই যে সাইডে কনজাংটিভা, যাতে এই যে রক্তজালকও আছে বললাম, ঠিক আছে? কনজাংটিভাটা কিন্তু খেয়াল রাখবে,
কনজাংটিভাটা একটা পাতলা মিউকাসের স্তর, হ্যাঁ, ওতে রক্তজালক আছে, কিন্তু কনজাংটিভা কর্নিয়ার ওপরে নেই। যে আমাদের কালো রঙের আইরিসের ওপরে যে স্বচ্ছ কর্নিয়া আছে, এই যে ফ্রন্ট কর্নিয়া, এখান থেকে এতটা কর্নিয়ার ওপরে কনজাংটিভা নেই। স্ক্লেরার ওপরে আর এই পল্লবগুলোর ভিতরের সাইডে কনজাংটিভা আছে। ওই কনজাংটিভা ব্লাড সাপ্লাই দেয়, তার সাথে সাথে হচ্ছে প্রোটেকশন, একটা ইমিউন সিস্টেমের পার্ট বলতে পারো, আমাদের অনাক্রম্যতন্ত্রের পার্ট। ভেতরে কোনো ধুলো বালি জীবাণুকে প্রবেশ করতে দেবে না, ঠিক আছে, চোখকে আর্দ্র রাখবে, সিক্ত রাখবে, যাতে চোখের ইরিটেশন না হয়, এগুলো কনজাংটিভা করে। এবং কনজাংটিভায় ইনফেকশন হলে সেটাকে আমরা বলি কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস, ঠিক আছে। কনজাংটিভাইটিস মানে কি, চোখের কনজাংটিভাতে কোনো ইনফেকশন, হ্যাঁ, সেটা কোনো অ্যালার্জেন হতে পারে, মানে কোনো কারো ধুলো পরাগরেণু এইসব জন্য হতে পারে, ডাস্টের জন্য হতে পারে, আবার কোনো জীবাণুর জন্য হতে পারে। সেই একদম চোখ আমরা চুলকাই, এরকমভাবে ঘষি আর চোখ পুরো লাল হয়ে যায়। আর জয় বাংলা যেটা হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওটাও হলো কনজাংটিভাইটিসই, কনজাংটিভাতেই ইনফেকশন। ওকে, তো এই হয়ে গেল আমাদের চোখের গঠন এবং চোখের বিভিন্ন অংশের কাজ। আমি এইখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, যেটা সব কটা অংশের, চোখের যতগুলো অংশ আছে তার প্রতিটা অংশের কাজ ছক আকারে দেওয়া থাকবে, যেগুলো বললামও না। যেমন অশ্রুগ্রন্থি আছে, অশ্রুগ্রন্থি থেকে অশ্রু রিলিজ হবে, যেটা চোখকে ময়েস্ট রাখে। লাইসোজাইম উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে, ঠিক আছে। আরও যা যা অংশ আছে যার কাজ বললাম না, সেখানে আমি এই লিস্টে দিয়ে দিচ্ছি A to Z। তোমরা কি করবে, ভিডিওটা পজ করো আর এগুলো টুকে নাও, অথবা ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাও, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও, ঠিক আছে। আচ্ছা, এতদূর অবধি হলো। এবার নেক্সট আমি এখানে চোখের রোগগুলো লিখে নিয়েছি, তবে তার আগে আরও দুটো জিনিস বেঁচে আছে রোগে আসার আগে। সেটা হলো, এক নম্বর হলো আমি রেটিনার ওই রড কোষ আর কোন কোষ নিয়ে একটু বর্ণনা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো আমি রেটিনাটায় আসছি একটু, রড কোষ কোন কোষ, দেন আমরা আসবো একনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টিতে, ঠিক আছে। তো রেটিনা হলো ফটোসেন্সারি লেয়ার, তাই তো, আমাদের চোখের সব থেকে ভিতরের আবরণ, যেটা আলোকে রিসিভ করছে, সিগন্যালটা গ্রহণ করছে এবং ব্রেনে পাঠাচ্ছে, তাই তো। রেটিনাতেই লেন্স ফোকাস করে প্রতিবিম্বটা গঠন করছে। মানে এই যদি হয় আমাদের রেটিনা, ঠিক আছে, এই যদি হয় আমাদের রেটিনা, তো আমাদের লেন্স আলোকে প্রতিসরণের পর এই রেটিনায় ফোকাস করছে, এই রেটিনাতে ফোকাস করছে, যার ফলে এই রেটিনায় প্রতিবিম্ব গঠিত হবে অ্যান্ড দেন অপটিক নার্ভ সেটাকে ব্রেনে নিয়ে যাবে, ঠিক আছে, তাই তো। তো রেটিনায় যে কোষগুলো আছে যারা এই আলোটাকে ক্যাপচার করছে, তারা দু রকমের কোষ। একটা হলো কি, আমি তাহলে রেটিনার কোষ লিখছি, তাই তো, কোষ, রেটিনাতে অবস্থিত কোষ কি কি আমরা বললাম না, প্রথমে হলো রড সেল, তার মানে রড কোষ, অ্যান্ড দেন হলো কোন কোষ। ওকে, রড কোষগুলো কাইন্ড অফ এ লম্বা লম্বা, রড শেপ এরকম লম্বা লম্বা হয়, ওই জন্য ওর নাম রড কোষ। আর কোন সেলগুলো, কোন মানে শঙ্কু, তো শাঙ্কব বা শঙ্কু আকৃতি, যেমন আইসক্রিমের কোন দেখেছো, ওরকম শঙ্কু আকৃতির হয় বলে ওগুলোর নাম হলো কোন সেল। রড সেল অনেক সংখ্যায় বেশি থাকে, ঠিক আছে, রড সেল কিন্তু সংখ্যায় অনেক বেশি থাকে, প্রায় আমার এক্স্যাক্ট নাম্বার মনে পড়ছে না, তবে প্রায় 120 মিলিয়নের মতো, ঠিক আছে, 120 মিলিয়নের মতো, প্রায় 100 থেকে 120 মিলিয়ন ধরো। আর এইটা খুবই কম, প্রায় 6 মিলিয়নের মতো, 6 মিলিয়নের মতো কোন সেল থাকে। মিলিয়ন মানে যারা জানো না, 1 মিলিয়ন মানে 10 লাখ, ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লাখ, তো এখানে 6 মিলিয়ন মানে তাহলে কত হবে, 60 লাখ, বুঝতে পেরেছো, এইরকম। তো এটা 120 মিলিয়নের মতো থাকে, এটা 6 মিলিয়নের মতো থাকে কোন সেল। এখন ব্যাপার হলো, রড সেল মৃদু আলো শোষণ করে, খেয়াল রাখবে, রড সেল মৃদু আলো, কি লিখছি, মৃদু আলো, হ্যাঁ, মৃদু আলো শোষণ করে। আর কোন সেল তীব্র বা উজ্জ্বল আলো শোষণ করে। এখন দেখো, রড কোষ খুব কম, একদম মৃদু আলোকেও ক্যাপচার করে নিচ্ছে, তার মানে কি, এর সেন্সিটিভিটি হাই। এর সেন্সিটিভিটি মানে কি, সেন্সিটিভ কতটা, তো রড সেল আলোর প্রতি বেশি সেন্সিটিভ, সেই জন্যই ও কম আলোকেও অত ভালোভাবে ক্যাপচার করছে,
বুঝতে পারলে কথাটা কি বললুম? ধরো যে ঠান্ডার প্রতি বেশি সেন্সিটিভ, তাহলে তার তো সহজেই ঠান্ডা লেগে যায়, অল্প ঠান্ডাতেও তার ঠান্ডা লেগে যায়। কিন্তু যে ঠান্ডার প্রতি বেশি সেন্সিটিভ নয়, তার প্রচুর ঠান্ডা পড়লেও খুব একটা ঠান্ডা লাগে না। তার কথাটা আমি কি বললাম বুঝতে পারলে? ঠিক সেরকমই রড সেল খুব কম আলো থাকলেও ও ঠিক গ্রহণ করে নেবে। তার মানে ওর সেন্সিটিভিটি, আলোর প্রতি ওর সেন্সিটিভিটি হাই, আলোর প্রতি রড সেলের সেন্সিটিভিটি খুবই হাই, ওপর দিকে তীর চিহ্ন দিলাম মানে হাই। আর এর সেন্সিটিভিটি লো, মানে আলোর প্রতি এর সেন্সিটিভিটি কম, বেশি আলো চাই। ও উজ্জ্বল আলো শোষণ করে বললামই, তোর বেশি আলো চাই ক্যাপচার করার জন্য। কিন্তু ব্যাপার হলো এ যে ইমেজটা তৈরি করবে আলো শোষণ করে, সেটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো। কিন্তু এ কোন সেল? কালার্ড ইমেজ তৈরি করবে, কালার্ড, URED, কালার্ড মানে রঙিন। তাহলে এ বর্ণ ক্যাপচার করে না, এ সাদা কালো ইমেজ তৈরি করে, ও বর্ণ ক্যাপচার করে। তাহলে আমাদেরকে যদি বলে রেটিনার কোন কোষ বর্ণকে ক্যাপচার করে, বর্ণকে আইডেন্টিফাই করে, সে হলো কোন সেল, কিন্তু সেটা কোন সেল। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত। আর এর রেজলিউশন লো, আর একটা আমি যদি লিখি সেটা হলো রেজলিউশন, সেটা লো, এর রেজলিউশন কম, আর এর রেজলিউশন বেশি, রেজলিউশন খুবই বেশি। আমার সাথে সাথে তোমরা লিখছো নিশ্চয়ই, এগুলোকে তোমরা পারলে ভাষাতে লিখবে বেশি কম বলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে রেজলিউশন মানে কি? রেজলিউশন মানে সেই ক্যামেরার, ফোনের ক্যামেরার রেজলিউশন তো তোমরা শুনেছো, মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল ক্যামেরা, 60 মেগাপিক্সেল ক্যামেরা, 120 মেগাপিক্সেল ক্যামেরা। ঠিক আছে, তো মেগাপিক্সেল মানে কি? পিক্সেলসের সংখ্যা, সেন্সারে কতগুলো পিক্সেলস আছে, তো সেই পিক্সেলসগুলো আলটিমেটলি কী করে? হাই রেজলিউশন ছবি তোলে, তাই তো? হাই রেজলিউশন ছবি তোলে। হ্যাঁ, যদিও তাতে অনেক গিমিক আছে, ফোন কোম্পানির অনেক গিমিক করে না, হয়তো সংখ্যা বাড়িয়ে দিল, পিক্সেলগুলোর সাইজ ছোট করে দিল, সেন্সারের সাইজ ছোট করে দিল। তাই পিক্সেল নিয়ে ক্যামেরাতে অন্তত খুব একটা কিছু যায় আসে না, যখন আমি ফোনের ক্যামেরার কথা বলছি। ঠিক আছে, সেসব কথা বাদ দাও। আমি এখানে যদি আসি, রেজলিউশনের অর্থ হলো যে কতটা ক্ল্যারিটি, কতটা পরিষ্কার ছবিটা আসছে। ঠিক আছে, খুব কাছাকাছি যদি দুটো বিন্দু থাকে, সেই দুটো বিন্দুকে কি সেপারেট দুটো বিন্দু দেখছে না একটাই বিন্দু দেখছে? যেমন আমি এখানে খুব কাছাকাছি দুটো বিন্দু করেছি, তোমরা ওই ভিডিওতে দুটো বিন্দুকে কি দুটো দেখতে পাচ্ছ? মানে খুব কাছাকাছি হওয়ার জন্য। ধরো আমি এখানেও দুটো বিন্দু করেছি, ভালো করে বলবে, আমি এটাতেও দুটো বিন্দু করেছি, আমি এটাতেও দুটো বিন্দু করেছি, কিন্তু আই থিঙ্ক তোমরা ভিডিওতে এটাতে হয়তো দুটো বিন্দু দেখতে পাচ্ছ, কিন্তু এটাতে দেখতে পাচ্ছ না। কেন? কারণ এই দুটো খুবই ক্লোজ আছে, প্রায় জুড়ে গেছে। কিন্তু রেজলিউশন যখন হাই হয়, তখন কাছাকাছি অবস্থিত দুটো বিন্দুর মধ্যে পার্থক্য করতে পারে। কথাটার অর্থ এটা যে কত কাছাকাছি ডিস্টেন্সের দুটো বিন্দুর মধ্যেও পার্থক্য ক্রিয়েট করতে পারে, সেটা রেজলিউশন। যে যত বেশি পার্থক্য ক্রিয়েট করতে পারে, তার রেজলিউশন তত হাই, সে তত বেশি ক্লিয়ার পিকচার দেবে। তাহলে রড কোষের রেজলিউশন হাই, কোন কোষের রড কোষের রেজলিউশন লো, রড কোষের রেজলিউশন কম আলো ক্যাপচার করে, তো ওর রেজলিউশন হাই হওয়ার তো প্রয়োজনও নেই, ও তো মৃদু আলোতে ইমেজ গঠন করবে, তাহলে কম আলোতে ক্যাপচার করে, তাই রেজলিউশন লো। এ বেশি আলো, তীব্র আলো, ভালো আলো, তাহলে ভালো আলোতে রেজলিউশনও হাই হবে, সিম্পল ব্যাপার। অন্ধকারে সেই ফোনের ক্যামেরায় ছবি তুলে দেবে, কেমন গ্রেনি ছবি আসে, তাই না? আবঝা গ্রেনস দেখতে পাওয়া যায়, ছিটে, তো ওইটা হলো রেজলিউশন লো, কম আলোর জন্য। তো বেশি আলোতে কোন সেল ভালো ইমেজ গঠন করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো রড কোষ আর কোন কোষে যে আলো ক্যাপচার করছে না, তার জন্য রঞ্জক লাগবে, তাই তো? পিগমেন্ট বা রঞ্জক। যেমন উদ্ভিদের পাতায় থাকে ক্লোরোফিল, যে আলো ক্যাপচার করে, ঠিক সেরকমই এই কোষেতেও থাকবে এমন রঞ্জক যারা ওই আলোটাকে ক্যাপচার করবে। তো রড কোষে যে আলো ক্যাপচার করছে যে রঞ্জক বা পিগমেন্ট, তার নাম হলো রোডপসিন। খাতায় লিখবে অবশ্যই কিন্তু, হ্যাঁ, রোডপসিন। আর কোন কোষে যে পিগমেন্ট বা রঞ্জক আছে, তার নাম হলো আয়োডপসিন।
আয়োডপসিন, ওকে, আয়োডপসিন। তাহলে রড কোষে উপস্থিত রঞ্জক রোডপসিন, কোন কোষে উপস্থিত রঞ্জক আয়োডপসিন, এরাই আলো ক্যাপচার করছে। রোডপসিনের কালার পার্পেল কালারের আর এর ভায়োলেট কালার, পার্পেল মানে একটু হালকা বেগুনি আর ভায়োলেট মানে একটু ডিপ বেগুনি, ঠিক আছে? তো পার্পেল আর ভায়োলেট কালারের এই পিগমেন্টগুলো হয়ে থাকে। পিগমেন্ট বা রঞ্জকের তো রং হয়, যেমন ক্লোরোফিল সবুজ রঙের, ঠিক এরকমই এ পার্পেল কালারের, এ ভায়োলেট কালারের, ঠিক আছে? এই পর্যন্ত। এবার যেটা মেন কথা সেটা হচ্ছে এই পিগমেন্টগুলো বা এই রঞ্জকগুলো কী দিয়ে তৈরি, এই রঞ্জকগুলোর গঠনে কি কি আছে। তো এই রঞ্জকগুলো দুটো জিনিস নিয়ে তৈরি হয়, ঠিক আছে? এও তাই সেম ব্যাপার, দুটো জিনিস নিয়ে তৈরি হয়। কি কি? প্রথম হলো অপসিন প্রোটিন। অপসিন প্রোটিন, একটা প্রোটিন থাকে যার নাম হলো অপসিন প্রোটিন, আর থাকে রেটিন্যাল, আর থাকে রেটিন্যাল। এদিকেও সেম, অপসিন আর রেটিন্যাল, একই ব্যাপার। এই যে অপসিন প্রোটিন, এটা বুঝতে পারছো এক প্রকারের প্রোটিন, একটা প্রোটিন, তার সাথে কি থাকে রেটিন্যাল। রেটিন্যালটা কি না, রেটিন্যালটা হলো ভিটামিন এর অ্যালডিহাইড ফর্ম। অ্যালডিহাইড ফর্ম, ভিটামিন এ কে বলে রেটিনল, তার অ্যালডিহাইড হলো রেটিন্যাল। অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যাসিড, এগুলো তোমরা সব কেমিস্ট্রিতে পড়বে, ঠিক আছে? তো রেটিনল বা ভিটামিন এর অ্যালডিহাইড ফর্ম হলো রেটিন্যাল। সেই জন্যই আমাদের চোখের জন্য কি লাগবে, ভিটামিন এ উপকারী, ভিটামিন এ আমাদের চোখের উপকারের জন্য লাগবে, ঠিক আছে? কারণ তার থেকে রেটিন্যাল তৈরি হবে। তো তাহলে রড কোষ আর কোন কোষে এই যে রোডপসিন আর আয়োডপসিন এগুলো বানাতে গেলে আমার লাগলো কি লাগলো অপসিন প্রোটিন আর রেটিন্যাল। একটু এখানে এবার টুইস্ট আছে। টুইস্টটা কি না, রড কোষের যে অপসিন প্রোটিন সেটা ওই এক রকমেরই হয়, আলাদা আলাদা রকমের হয়নি। কিন্তু কোন কোষের যে অপসিন প্রোটিন সেটা 3 রকমের হয়। ক রকমের? 3 রকমের অপসিন প্রোটিন হয়। সেই অপসিন প্রোটিনের সাপেক্ষে কোন কোষও তাহলে 3 রকমেরই হবে। কথাটা কি বললাম বুঝতে পারলে? একটা আয়োডপসিনে অপসিন প্রোটিন 3 রকমের থাকে না, সেটা বলছি নি। একটা আয়োডপসিনে এক রকমেরই অপসিন প্রোটিন থাকবে, কিন্তু সেটা এই 3টের মধ্যে যে কোনো একটা হবে। 3টে কি কি? এরিথ্রপসিন, সায়ানপসিন। যদি ইংলিশে না লেখো তাহলে আমি মুখে উচ্চারণ তো করছি, সেই উচ্চারণটাকে বাংলায় স্পেলিং করে লিখবে, ঠিক আছে? এরিথ্রপসিন, সায়ানপসিন, ক্লোরপসিন, ঠিক আছে? এরিথ্রপসিন, সায়ানপসিন, ক্লোরপসিন, কালার দিলে আরও বুঝতে পারতে। এরিথ্রপসিন হলো রেড কালারের, সায়ানপসিন হলো ব্লু কালারের, এবং আমাদের ক্লোরপসিন হলো সবুজ কালারের, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? এরিথ্রপসিন রেড কালারের, এরিথ্রো কথার অর্থই হলো রেড, এরিথ্রো কথার অর্থ রেড, সায়ানো কথার অর্থ ব্লু, ক্লোরো কথার অর্থ হলো গ্রিন, যেমন ক্লোরোফিল, ক্লোরো গ্রিন হয়, ঠিক আছে? তাহলে লাল, নীল, সবুজ এই 3 কালারের অপসিন প্রোটিন থাকে আয়োডপসিনে, থাকতে পারে, ঠিক আছে? তাহলে তার ভিত্তিতে কোন কোষ 3 প্রকারের হবে। কিছু কোন কোষ আছে যাতে এরিথ্রপসিন আছে, মানে তারা লাল বর্ণ ক্যাপচার করে, লাল কালারের বর্ণ ক্যাপচার করে। তখনই আমি বললাম, মনে করে দেখো, রড কোষ বর্ণ ক্যাপচার করে না, কোন কোষ করে, সেই জন্যই এই ডিফারেন্সটা। তাহলে যেই কোন সেলগুলোতে এরিথ্রপসিন আছে তারা লাল অ্যাবজর্ব করে, যেই কোন সেলগুলোতে সায়ানপসিন আছে তারা ব্লু অ্যাবজর্ব করে, আর যাদের ক্লোরপসিন আছে তারা গ্রিন ক্যাপচার করে। এবং এইভাবেই এই যে কোন সেলগুলো আছে তাদের ভিন্ন ভিন্ন অনুপাতের উত্তেজনাতেই আলাদা আলাদা কালার তৈরি হয়। মানে লাল, নীল আর সবুজ বাদেও তো আলাদা কালার আছে, সেগুলো এদের কম্বিনেশনেই তৈরি হয়। কোনো একটা কালার দেখলাম, তা এদের কতগুলো এরিথ্রপসিন অ্যাক্টিভেট হলো, কতগুলো সায়ানপসিন অ্যাক্টিভেট হলো, বা কতগুলো ক্লোরপসিন অ্যাক্টিভেট হলো, মানে ওই ক্লোরপসিন, সায়ানপসিন বা এরিথ্রপসিন যুক্ত কোন সেলগুলো অ্যাক্টিভেট হলো তার ওপর ভিত্তি করে আলাদা আলাদা কালার হয়। এবং যদি ইকুয়াল অনুপাতে অ্যাক্টিভেট হয়, মানে যতগুলো এই রঞ্জকযুক্ত কোন সেল অ্যাক্টিভেট হয়েছে ততগুলো এটাও অ্যাক্টিভেট হয়েছে, ততগুলো এটাও অ্যাক্টিভেট হয়েছে, সবাই সমান সমান অনুপাতে অ্যাক্টিভেট হয়েছে, তাহলে সাদা রং দেখতে পাবো, সাদা রঙের অনুভূতি সৃষ্টি হবে।
সিম্পল কথা, বুঝতে পেরেছো যে এই কালারগুলোরই আলাদা আলাদা কম্বিনেশনের জন্য অন্যান্য কালার জেনারেট হয়। আমাদের ব্রেন সেই কালারটাকে জেনারেট করে বা অনুভূতিটাকে ক্রিয়েট করে। ক্লিয়ার হয়েছে? ক্যাপচার এ করে, তরঙ্গ দৈর্ঘ্যকে ক্যাপচার এরা করে, কিন্তু অনুভূতিটা সৃষ্টি করছে ব্রেন। হচ্ছে। আচ্ছা, এটাই ছিল আমাদের রড সেল আর কোন শেল নিয়ে যেটুকু বলার, আর কিছু নেই। আশা করছি তোমরা টুকে নিয়েছো, কারণ এগুলো বইয়েতে নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আসবো একনেত্র দৃষ্টি আর দ্বিনেত্র দৃষ্টিতে। ঠিক আছে? একনেত্র আর দ্বিনেত্র দৃষ্টি। ঠিক আছে? একনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি, ইউনিলোকিউলার অ্যান্ড বাইলোকিউলার ভিশন। ঠিক আছে? তো বাইনোকুলার ভিশন, ওকে। তো একনেত্র দ্বিনেত্র দৃষ্টির কি পার্থক্য বা কি ব্যাপারটা কি? দেখো, উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে, তোমাদের বইতেও আছে দেখবে। ধরো গরু, ছাগল এই টাইপের যে জীব আছে, তাদের চোখ দুটো মাথার দু সাইডে থাকে। গরুর মুখটা কীরকম? এরকম ছুচালো টাইপের, দু সাইডে দুটো চোখ থাকে, তাই তো? গরুর বা ছাগলের এদের দু সাইডে দুটো চোখ থাকে। আর আমাদের মানুষদের বলো বা হনুমান, বাঁদর বা হচ্ছে তোমাদের পেঁচা বা শিকারি পাখিগুলো, তাদের দেখবে, বাঘ হতে পারে, আমাদের সিংহ হতে পারে, এদের দেখবে চোখ দুটো সামনে থাকে, মাথার সামনের দিকেই দুটো চোখ থাকে, দু সাইডে নয়, সামনে থাকে। ঠিক আছে? তো এটাতে পার্থক্য কি ক্রিয়েট হয় না, যখন চোখ দুটো সাইডে আছে, মানে যেমন গরুতে দেখতে পাবো দুটো চোখ দুটো সাইডে আছে, তো ওদের ভিউইং অ্যাঙ্গেলটা অনেক বড় হয়ে যায়। মানে ওরা এই দিকের চোখ দিয়ে এই সাইডের জিনিসগুলোকে দেখবে। বুঝতে পারছো কথাটা কি বলছি? এই সাইডের চোখ দিয়ে, ডান দিকের চোখটা দিয়ে ডান দিকের দৃষ্টি দেখবে, বাঁ দিকের চোখ দিয়ে বাঁ দিকের দৃষ্টিটার প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে দুটো চোখে দু সাইডের দুটো সেপারেট প্রতিবিম্ব গঠিত হবে এবং সেই দুটো ব্রেনে যাবে এবং ব্রেন একটা ওভারঅল ইমেজ গঠন করবে। দুটো ইমেজকে মার্জ করবে না, ওভারঅল দৃশ্য দেখাবে। যার ফলে গরুর মতো যে সমস্ত জীব যাদের দু সাইডে চোখ থাকে, তারা অনেকটা এরিয়া জুড়ে দৃষ্টিটা দেখতে পায়, অনেকটা অ্যাঙ্গেল, ওয়াইড অ্যাঙ্গেলে তারা দেখতে পায়। বুঝতে পেরেছো? এটাকেই বলে একনেত্র দৃষ্টি। কিন্তু এটার ব্যাপারটা এটা, যেহেতু দুটো চোখ দিয়ে দুটো আলাদা জিনিসকে দেখছে, এদিক দিয়ে এদিকটাকে দেখছে, এদিক দিয়ে এদিকটাকে দেখছে, আমরা করতে পারবো না। আমরা আমাদের দুটো চোখ দিয়ে একটা জিনিসের ওপরই ফোকাস করি, তাই তো? কিন্তু ওরা দুটো চোখ দিয়ে দুদিকের জিনিসকে দেখছে, যার ফলে ওরা যে দেখছে, ওরা যেরকম দেখছে জগৎটাকে, সেটা আমাদের মতো নয়, সেটা অনেকটা 2D ভিশনের মতো, সেটা অতটা 3D নয়, অতটা ডেপথ নেই ছবির মধ্যে। ঠিক আছে? ওরা অত ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে পারে না, কিন্তু দেখতে পায় অনেকটা জুড়ে, ওটা ওদের ফায়দা। বোঝা গেল? এটা হলো একনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টিতে চোখ সামনের দিকে থাকে বললাম, যার ফলে যেমন আমরা কি করি, দুটো চোখ দিয়ে একটা জিনিসের ওপর ফোকাস করি একটা সময়ে, মানে একই সময়ে দুটো চোখ দিয়ে আলাদা আলাদা জিনিসের দিকে ফোকাস করতে পারবো না। যেমন আমার এই সাইডে কারেন্টের বোর্ড আছে, আমার ওই সাইডে জানলার পর্দা আছে। ঠিক আছে? আমি কি আমার দুটো চোখ দিয়ে, একটা চোখ দিয়ে এদিকের কারেন্টের বোর্ডে ফোকাস করতে পারবো আর একটা চোখ দিয়ে আমি এই পর্দায় ফোকাস করতে পারবো? পারবো না। আমাকে যে কোনো একটা দিকে ফোকাস করতে হবে। ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমাদের দুটো চোখ একই জিনিসের ওপর ফোকাস করে এবং দুটো চোখে সেম ইমেজ গঠিত হয়, একটু আলাদা, কারণ এদিকটা একটু ডান দিক চেপে, এদিকটা একটু বাঁ দিক চেপে, একটু আলাদা, বাট ওভারঅল প্রায় একই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এবং দুটো ইমেজ আমাদের ব্রেনেতে যায়। তাহলে ভালো করে বোঝো, আমাদের দুটো চোখে কিন্তু দুটো ছবি তৈরি হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাই। যেমন আমার সামনে এই মুহূর্তে ফোন আছে, আমি কি দুটো ফোন দেখতে পাচ্ছি না? একটাই দেখতে পাচ্ছি। কেন? কারণ দুটো চোখে যে দুটো ইমেজ তৈরি হয়েছে, সেটা ব্রেনের অক্সিপিটাল লোবে যাবে, গেলে ব্রেন সেই দুটো ছবিকে মার্জ করে দেবে, করে দেওয়ার পর একটা জেনারেট করবে, একটা ক্লিয়ার ছবি জেনারেট করবে, একটার অনুভূতি সৃষ্টি করবে, যেটা হবে অনেক স্পষ্ট, অনেক ক্লিয়ার এবং 3D। মানে আমি এই দিক দিয়ে এই দিক চেপে দেখছি, এই চোখ দিয়ে এই দিক চেপে দেখছি, যার ফলে দুটো ইমেজকে আমি যখন মার্জ করব, ছবিটা অনেকটা 3D আসবে। ছবিটা অতটা ফ্ল্যাট বা 2D আসবে না, ছবিটার একটা ডেপথ থাকবে, ডেপথ।
ক্লিয়ার হয়েছে? তাহলে একনেত্র দৃষ্টিতে চোখ দু সাইডে থাকে, দ্বিনেত্র দৃষ্টিতে সামনে থাকে। একনেত্র দৃষ্টিতে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাই, দ্বিনেত্র দৃষ্টিতে অতটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাই না। যেমন আমি এই মুহূর্তে আমার এই সাইডে আর এই সাইডে কী আছে বা এই পিছনের সাইডে কী আছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু গরু হলে দেখতে পেত, বোঝা গেল? তো আমরা অতটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাই না। কিন্তু একনেত্র দৃষ্টিতে যে ছবিটা গঠিত ওটা 2Dর মতো, ছবিতে ডেপথ থাকে না, ক্ল্যারিটি থাকে না। কিন্তু আমাদের যে দ্বিনেত্র দৃষ্টিতে ছবিটা সেটা অনেকটা 3D ইমেজ হয়, ডেপথ থাকে, ক্ল্যারিটি থাকে, বোঝা গেল? আর আরেকটা যেটা ওদের দুটো চোখ দিয়ে দুটো বস্তুকে দেখতে পারে, দুটো আলাদা প্রতিবিম্ব যায়, কিন্তু আমরা দুটো চোখ দিয়ে একটা বস্তুর ওপরই ফোকাস করি, ব্রেন সেই দুটো ইমেজকে মার্জ করে দেয়। ক্লিয়ার হয়েছে একনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য? উদাহরণ তোমরা বই থেকে কিছু বললাম, আর বাকি যদি থাকে তোমরা বই থেকে দেখে নেবে। এবার তো কমন সেন্স দিয়ে উদাহরণ লিখতে পারবে ব্যাপারটা বুঝে নেওয়ার পর। আচ্ছা, এবার আজকের ভিডিও লাস্ট টপিক, সেটা হলো আমাদের দৃষ্টিজনিত বিভিন্ন ত্রুটি বা চোখের বিভিন্ন সমস্যা, তাই তো? সব থেকে কমন যে সমস্যাটা বা রোগ সেটা হলো মায়োপিয়া, ভেরি কমন। এবং একটা রিপোর্ট বেরিয়েছিল রিসেন্টলি, খুবই রেপিউটেড একটা রিপোর্ট, যেখানে প্রেডিক্ট করা হয়েছে 2050 অবধি, 2050 নাগাদ প্রায় গোটা পৃথিবীর যত পপুলেশন আছে তার 50% লোক, 50%, গোটা পৃথিবীর 50% মানুষ, মানে অর্ধেক মায়োপিয়ায় আক্রান্ত হবে, মানে মায়োপিয়া থাকবে তাদের চোখে 2050 নাগাদ অবধি। মানে যতজন থাকবে তার অর্ধেক লোক চশমা পরে থাকবে, ঠিক আছে? এতটা দ্রুত হারে মায়োপিয়া এগোচ্ছে, ছড়াচ্ছে। তো মায়োপিয়া একটা মহামারীর মতো রীতিমতো মানুষদের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, মায়োপিয়া চোখের সব থেকে কমন একটা রোগ। এক্ষেত্রে কি হয়, মায়োপিয়া আর হাইপেরোপিয়া এই দুটো আমরা একসাথে বুঝি। মায়োপিয়া আর হাইপেরোপিয়া বা হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়াকে বলা হয় নিকট দৃষ্টি, হাইপেরোপিয়াকে বলা হয় দূরদৃষ্টি। মানে কি, মায়োপিয়াতে কাছের জিনিস ইজিলি দেখতে পাবে, কাছের জিনিসে কোনো সমস্যা নেই। দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, দূরের জিনিস একটু আবঝা দেখে, সেটাকে বলে মায়োপিয়া। কেন? কারণ কি হতে পারে না, কারণ হতে পারে যে মায়োপিয়াতে কি হয়, চোখের যে আইবলটা, চক্ষু গোলকটা, সেটা অনেকটা বড় হয়ে যায়, লম্বায় চওড়ায় বড় হয়ে যায়। কোনো কারণ, যে কোনো কারণ হতে পারে কি জন্য বড় হয়েছে, তো বড় হয়ে যায়, যার ফলে অথবা আরেকটা কি হতে পারে, কর্নিয়া, এই যে চোখের সামনে যেটা কর্নিয়া, যেখান দিয়ে আলোটা ঢুকছে, সেই কর্নিয়াটাতে একটু কার্ভ উত্তল, এরকম কর্নিয়াতে এরকম একটু উত্তল হয়। তো ওইটা যদি একটু বেশি উত্তল হয়ে যায়, মানে এই রকম থাকার কথা, আর কর্নিয়াটা আছে এই রকম একটু বেশি উত্তল হয়ে গেছে, একটু বেশি কার্ভ হয়ে গেছে। তো এই দুটো কারণে, মানে চক্ষু গোলক বড় হয়ে গেলে, আমি লিখছি যে চক্ষু গোলক, ঠিক আছে, আইবল বড় হয়ে গেলে, আর কর্নিয়া অতিরিক্ত কার্ভড হয়ে গেলে, ঠিক আছে? এই দুটো কারণে আমাদের মেনলি কি হবে না, প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হবে না, রেটিনার আগেই গঠিত হয়ে যাবে। কথাটা কি বললাম বুঝতে পারলে? রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হওয়ার কথা, তো প্রতিবিম্বটা তো রেটিনায় গঠিত হওয়ার কথা, কিন্তু যেহেতু কর্নিয়া অতিরিক্ত কার্ভ হয়ে গেছে, তাই ও রশ্মিটাকে মানে অতিরিক্ত অভিসারী করে দেবে। লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মিটা কী হচ্ছিল, অভিসারী রশ্মি হয়ে রেটিনায় মিলিত হচ্ছিল, কিন্তু অতিরিক্ত অভিসারী হয়ে যাওয়ার জন্য রেটিনার আগেই মিলিত হয়ে যাবে। ধরো দুটো রশ্মি এসে এই জায়গাটায় মিলিত হয়ে গেল, হওয়ার কথা এখানে মিলিত হয়ে গেল এখানে, তাহলে এক্ষেত্রে দূরের বস্তু দেখতে ওই জন্য সমস্যা হয়, কারণ কাছের বস্তু দেখতে অতটা অসুবিধা হয় না, সেখানে রেটিনায় মোটামুটি প্রতিবিম্ব গঠিত করে দেয়। কিন্তু এখানে দূর থেকে যে রশ্মিটা আসে সেটাকে অতিরিক্ত বাঁকিয়ে দেয়, অতিরিক্ত কার্ভ করে দেয় রশ্মিটাকে, যার ফলে আগেই মিলিত হয়ে যায়, ফলে দূরের জিনিস দেখতে সমস্যা হয়, অস্পষ্ট দেখায় এইখানে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মায়োপিয়া। এখন বলবে এইটার কারণ কি, মানে অক্ষিগোলক বড় হয়ে যাওয়া বা কর্নিয়া অতিরিক্ত কার্ভ হয়ে যাওয়া, তো এর একাধিক কারণ থাকতে পারে। সব থেকে কমন যেটা হয়ে থাকে সেটা জেনেটিক কারণ, জেনেটিক্যালি কারোর এরকম হতে পারে জিনগতভাবে, অথবা ধরো অতিরিক্ত স্ক্রিন টাইম, ঠিক আছে? আমরা এখন অতিরিক্ত ডিজিটাল স্ক্রিনের ভেতরে থাকি, ফোনে আছে, এই ভিডিওটাও তোমরা ফোনে দেখছো, তাহলে ফোনেই এখন সব কিছু কাজ, কম্পিউটারে ল্যাপটপে বসে বসে
বসে সারাদিন ধরে অনেকে কাজ করে। তাহলে অতিরিক্ত ডিজিটাল স্ক্রিনের জন্য, হ্যাঁ, আউটডোর অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্য এখন সবাই বাইরে খেলতে কম যায়, বাইরের আউটডোর অ্যাক্টিভিটি, সূর্যের আলো চোখে কম পড়ে। তো এইগুলো খুবই কমন কারণ মায়োপিয়া ডেভেলপ হওয়ার, ঠিক আছে। আর মায়োপিয়াতে কোন লেন্স দেওয়া হয়, মায়োপিয়ার চিকিৎসার জন্য কোন লেন্স দেওয়া হয় না, আমাকে এই যে রশ্মিটা আগেই মিলিত হয়ে যাচ্ছে, একে এতটা অভিসারী থেকে একটু অপসারী করতে হবে। এই রশ্মি যেটা আগে মিলিত হচ্ছে একে একটু অপসারী করে এখানে মেলাতে হবে। কোন লেন্স অপসারী করতে পারে? অবতল লেন্স। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? অবতল লেন্সের চশমা। বোঝা গেল? তাহলে এই ব্যক্তিকে চশমা দেওয়া হবে, যেই চশমাতে থাকবে অবতল লেন্স। কেন অবতল লেন্স বুঝতে পারলে? রশ্মিগুলো অতিরিক্ত অভিসারী হয়ে গেছে, যার ফলে আগেই মিলিত হয়ে যাচ্ছে, তাই ওই রশ্মিগুলোকে একটু অপসারী করতে হবে যাতে ওরা রেটিনায় গিয়ে মিলিত হয়। তার জন্য অবতল লেন্স দেবো, কারণ অবতল লেন্স অপসারী করে, উত্তল লেন্স আরও অভিসারী করে দেয়। মানে আমি যদি এখানে উত্তল লেন্সের চশমা পরিয়ে দিই, ব্যক্তি আরোই দেখতে পাবে না, আরও অভিসারী করে দেবে রশ্মিগুলোকে এবং আরও আগে প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। হাইপেরোপিয়া বা দূরদৃষ্টি, এটা ঠিক এর উল্টোটা, মায়োপিয়ার ঠিক উল্টো কেসটা হলো আমাদের হাইপেরোপিয়া। মুছছি না, এখানেই ব্যাপারটা হয়ে যাবে। দেখো, হ্যাঁ, তো হাইপেরোপিয়াতে কি হবে? চক্ষু গোলক যদি কোনো কারণে ছোট হয়, চক্ষু গোলক বা আইবল যদি ছোট হয়ে যায় সাইজে, অথবা কর্নিয়া যদি বেশি ফ্ল্যাট হয়ে যায়, অতিরিক্ত ফ্ল্যাট হয়ে যায়। ফ্ল্যাট মানে কর্নিয়া হওয়ার কথা ছিল এরকম, কর্নিয়া হয়ে গেছে ধরো এই রকম, মানে অতিরিক্ত ফ্ল্যাট হয়ে গেছে। মায়োপিয়ার ক্ষেত্রে কি হচ্ছিল? অতিরিক্ত কার্ভ হয়ে গেছিলো। হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী হবে? অতিরিক্ত ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট, বেশি কার্ভনেসটাই থাকবে না। তো যার ফলে কি হবে, হাইপেরোপিয়াতে এখানে যেমন আগে মিলিত হয়ে যাচ্ছিল, হাইপেরোপিয়াতে মিলিতই হবে না। মিন্স রশ্মিটা এতটা অপসারী হয়ে যাবে, ধরো এই রকম আসছে, এই রকম মিলিত হওয়ার কথা ছিল এখানে, কিন্তু ওখানে মিলিত হলোই না। দেখা যাচ্ছে যদি রেটিনা না থাকতো তাহলে রেটিনার পরে গিয়ে মিলিত হতো, মানে এই জায়গাটায় এসে মিলিত হতো। তাহলে মিলিত হচ্ছে এইখানে, বা হওয়ার কথা মিলিত এখানে, কিন্তু হতে হতো কোথায়? রেটিনাতে। যার ফলে যেহেতু মিলিত হচ্ছে সেহেতু অস্পষ্ট দেখবে, আবঝা দেখবে, বিশেষ করে কোন জিনিসগুলোকে? কাছের জিনিসগুলোতে। তাহলে এখানে হাইপেরোপিয়াতে কী হবে? দূরদৃষ্টি, মানে দূরের জিনিসকে তো তাও রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়ে যাবে, রেটিনায় মিলিত হয়ে যাবে, কাছের জিনিস দেখতে গেলে আর মিলিত হবে না। তাহলে এক্ষেত্রে দূরের জিনিস দেখতে অসুবিধা হয় না, কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটা হলো হাইপেরোপিয়া। তাহলে এক্ষেত্রে আমরা উল্টোটা করব, তাই তো? এক্ষেত্রে রশ্মি যেটা অপসারী তাকে আরেকটু অভিসারী করতে হবে, তাকে একটু অভিসারী করতে হবে, যারা ওটা এই পয়েন্টে এসে মিলিত হয়। তার জন্য আমরা দেব উত্তল লেন্স, তার জন্য আমরা কি লেন্স দেবো? উত্তল লেন্সের চশমা। তাহলে এই ব্যক্তি উত্তল লেন্সের চশমা পরবে। ক্লিয়ার? একই কারণ, জেনেটিক কারণ হতে পারে, ওই স্ক্রিন টাইমের কারণ হতে পারে, তবে এইটা পার্সেন্টেজ ওয়াইজ কমই দেখতে পাওয়া যায়। হাইপেরোপিয়া খুব কম পপুলেশনেই দেখতে পাওয়া যায়, সবথেকে বেশি দেখতে পাওয়া যায় মায়োপিয়া, ঠিক আছে। নেক্সট আমরা আসবো ক্যাটারাক্ট, ঠিক আছে। নেক্সট আমরা আসছি ক্যাটারাক্ট। এটাও ভেরি ভেরি কমন, ক্যাটারাক্টও খুবই কমন হয়ে গেছে। ক্যাটারাক্টে কি হয় না, বেসিক্যালি চোখের যে লেন্স, সেই লেন্সটা ক্রমশ ডিটিওরেট হতে থাকে, সেই লেন্সটা ক্রমশ নষ্ট হতে থাকে, এবং লেন্স থেকে কিছু প্রোটিন বেরিয়ে আসে। মানে লেন্স তো জৈব উপাদান দিয়ে তৈরি, আমি তখনই বললাম আমাদের চোখের লেন্সটার কাঁচ দিয়ে তৈরি নয়, জৈব উপাদান দিয়ে তৈরি। তো আমাদের লেন্সে প্রোটিন আছে, তো বলছে লেন্স ভাঙতে শুরু করলে তার থেকে কিছু প্রোটিন রিলিজ হয়, এবং সেই প্রোটিনগুলো তার সামনে, আমাদের ওই লেন্সের সামনে এসে ওই কাইন্ড অফ কর্নিয়ার পিছন দিকে একটা পাতলা পর্দা তৈরি করে দেয়, একটা জমে 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 একটা ক্লাউড হতে থাকে, ক্লাউডের মতো ওই প্রোটিনগুলো অ্যাকুমুলেট হতে থাকে, জমতে থাকে, পরিষ্কার হয় না, এবং একটা ঘোলা 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 হয়ে একটা পর্দার মতো ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। যার ফলে ভেতরে আলো যেতে পারে না, যার ফলে যদি পুরোটা হয়ে যায়, যদি মানে দেখবে এরকম চোখে স্পট পড়ে যাবে, যে কালো অংশটা আইরিস, ওর ওপর স্পট পড়তে শুরু করে দেবে বাইরে থেকে দেখলে, একটা ঘোলা হয়ে যাবে চোখটা, এবং যার ফলে কি হবে, যদি পুরোটা ঢেকে দেয়, বয়সের সাথে সাথে ধীরে ধীরে বাড়তে বাড়তে যদি পুরোটা ঢেকে দেয়, তাহলে আলো ভেতরে যাবেই না এবং ব্যক্তি অন্ধ হয়ে যাবে। বোঝা গেল? তো এর
মেন কারণ বয়স হতে পারে, জেনেটিক কারণ হতে পারে, আরও এগেইন বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। তবে চিকিৎসা মেনলি ক্যাটারাক্টের যেটা আছে সেটা হলো অপারেশন। চিকিৎসার কি আছে, অপারেশন করে ওইখানটাকে ক্লিন করে দিতে হবে, ঠিক আছে। নেক্সট হলো প্রেসবায়োপিয়াটা কি, প্রেসবায়োপিয়াটাতেও এদের মতনই দেখতে অসুবিধা হবে, আবঝা দেখবে, ঠিক আছে। বিশেষ করে কাছের জিনিস যখন পড়বে, বই টই যখন পড়বে তখন আবঝা দেখবে, তখন ওই ব্যক্তিকে চশমা পরতে হবে। এবং ইম্পর্টেন্ট ব্যাপার হলো এটা বেশি হয় বয়সের সাথে, মানে মানে এটা একটা ন্যাচারাল প্রসেসের মতো। যত আমাদের এজ হতে থাকে, বয়স হতে থাকে, আমাদের শরীরের যেমন প্রতিটা অঙ্গই আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারায়, ড্যামেজ হতে থাকে, সেরকমই তো চোখেরও লেন্স আস্তে আস্তে, যে লেন্সে যে স্ট্রেচ হচ্ছিল তখন বললাম উপযোজনে, লেন্স লম্বা হবে ছোট হবে, লেন্সের ওই যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ওটা আস্তে আস্তে কমে যাবে বয়সের সাথে সাথে, ফলে লেন্সটা শক্ত হয়ে যাবে, দৃঢ় হয়ে যাবে, লেন্স সহজে ছোট বড় হবে না। অথবা যে ওকে যে ছোট বড় করছিল, কে ছোট বড় করছিল, সিলিয়ারি বডি, সে যদি দুর্বল হতে থাকে বয়সের সাথে সাথে ক্রমশ দুর্বল হয়ে যায়। সো এই কারণগুলোর জন্য দৃষ্টি ক্রমশ বয়সের সাথে সাথে আবজা হয়ে যায়। এক্ষেত্রে ওই চশমা দেওয়া হয়, উত্তল লেন্সের জেনারেলি, কিছু ক্ষেত্রে অবতল লেন্সে, মেনলি উত্তল লেন্সের চশমা দেওয়া হয় ব্যক্তিকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, তারপরে দেখো যেমন আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এইগুলো তোমাদের বইয়েতে নেই, তোমাদের বইয়ে 4টে আছে, তাই তো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি এগুলো কেন দিয়েছি, কারণ এগুলো খুবই কমন এবং খুবই ডেঞ্জারাস, সেই জন্য আমি এগুলো দিয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য, সচেতনতা দেওয়ার জন্য, বা জেনে রাখা এমনিতেও ভালো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামেতেই আছে দেখো ডায়াবেটিক, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের বহু দিন ধরে ক্রনিক ডায়াবেটিস আছে, সুগার আছে, সুগার এখন তো প্রতি বাড়িতেই হাই প্রেশার আর সুগারের রোগী আছে, তাই না। তো যাদের অনেক দিন ধরে হাই সুগার লেভেল থাকে তাদের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে কি হয়ে যায় না, ওই যে চোখের রেটিনা আছে, রেটিনায় তো রক্তজালক আছে, ব্লাড ভেসেল আছে, তো এই হাই সুগারের জন্য রেটিনার ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায়। তো রেটিনার ব্লাড ভেসেল কি বললাম, রেটিনার ব্লাড ভেসেল ড্যামেজ, MAGE। তো এখন কেন ড্যামেজ হয় বললাম, সুগারের জন্য, হাই সুগারের জন্য যদি রেটিনার ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যায় তাহলে সেইটা আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। রেটিনা ড্যামেজ হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো ওই জায়গাটা আলোটা ক্যাপচার করতে পারবে না, ফলে দৃষ্টিতে সমস্যা হবে, অন্ধ হয়ে যেতে পারে। তারপরে আছে গ্লুকোমাতে কি হয়, এটা যেমন সুগারের জন্য, এটা প্রেশারের জন্য। গ্লুকোমাতে কি হয়, আই প্রেশার যদি বেড়ে যায়, ঠিক আছে, আই প্রেশার যদি প্রচুর বেড়ে যায় সেক্ষেত্রে অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। কি বললাম বুঝতে পারলে, চোখের ভিতরে আই প্রেশার যদি প্রচুর ড্যামেজ হয়ে যায়, প্রচুর বেড়ে যায়, সেক্ষেত্রে চোখে যে অপটিক নার্ভ গেছে, অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যাবে, যার ফলে ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রেও কি করা হয়, এক্ষেত্রে যেমন ওই ব্যক্তিকে সুগার কন্ট্রোল করতে বলা হবে, ওষুধ তো চলবেই, আর এক্ষেত্রে এই ব্যক্তিকে প্রেশার কন্ট্রোল করতে বলা হবে, লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ওষুধ তো তার সাথে চলবেই, ঠিক আছে। আচ্ছা, আর ড্যামেজ হয়ে গেলে কিছু করার নেই, ড্যামেজ হয়ে বা প্রেশারের জন্য গ্লুকোমার ক্ষেত্রে যে চিকিৎসাটা সেটা যেমন বললাম ওই ওষুধ হতে পারে, বিভিন্ন আই ড্রপস হতে পারে, তার সাথে সাথে খুব বাড়াবাড়ি হয়ে গেলে সেক্ষেত্রে যদি অন্ধ হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টররা সার্জারি করে প্রেশারটা ঠিক করে দেয়, সার্জারি করা হয়, আই সার্জারি, ঠিক আছে। যাই হোক, তারপরে আসে কনজাংটিভাইটিস। তো তখনই আমি তোমাদেরকে বলে দিলাম যে চোখের এই যে কনজাংটিভা আছে ওখানে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, অ্যালার্জি জনিত হতে পারে, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের ইনফেকশন হয়, ইরিটেশন হবে, সেটা হচ্ছে আমাদের কনজাংটিভাইটিস। বোঝা গেল কনজাংটিভাতে। তাহলে এই হলো আমাদের সবথেকে কমন চোখের সমস্যা এবং চোখের রোগ। তো সিম্পল কথা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো যে তোমাদের এই বয়সে যাদের অলরেডি মায়োপিয়া বা হাইপেরোপিয়া এই টাইপের সমস্যা আছে,
তাদের বেশিরভাগই জেনেটিক্যাল, ছোট থেকেই আছে, তাই তো, ছোট থেকেই তারা চশমা পরে। কিন্তু যাদের নেই তাদের কিন্তু ভবিষ্যতে ডেভেলপ হতে পারে, কারোর এখনই হয়তো এই বয়সে হয়ে গেছে। তো কাদের আছে জেনেটিক্যাল, কাদের মায়োপিয়া আছে, তারা আমাকে কমেন্টে জানাও যাতে বাকিরা জানতে পারে জেনেটিক্যাল কাদের মায়োপিয়া আছে, তো যাতে ভবিষ্যতে ডেভেলপ না হয়, ঠিক আছে, সেই জন্য বা এই রোগগুলো বয়সের সাথে সাথে যাতে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনাকে কমিয়ে আনতে পারি, তাহলে আমাদেরকে এই বয়স থেকে, তোমাদেরকে এই বয়স থেকে সচেতন হতে হবে। বিশেষ করে কি কি করতে পারো, উপদেশ কি কি যদি বলো, তাহলে আমাদের প্রত্যেককেই কি করা উচিত না, আমাদের এই যে ডিজিটাল স্ক্রিন টাইম সেটাকে আগে কমাতে হবে, যেটা এখনকার দিনে খুব সমস্যার ব্যাপার হয়ে উঠেছে, যেটা কমানো খুবই কষ্টকর ব্যাপার, কারণ এখন সব কাজই ফোনে, কম্পিউটারে, ঠিক আছে, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে আমরা অ্যাডিক্ট হয়ে রয়েছি, তাই তো, তোমাদের মধ্যেও অনেকে আছো নিশ্চয়ই যারা ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম, ইউটিউব স্ক্রোল করে যাচ্ছ, তাই তো। তো আমাদেরকে ডিজিটাল স্ক্রিন টাইম কমাতে হবে, ফোনেতে যে গেম খেলো এই টাইমগুলো কমাতে হবে, খেলো কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনো টাইমটাকে, ঠিক আছে, বাইরে বেশি খেলতে যাও, ফোনে খেলে যে তোমরা আনন্দটা পাবে, বাইরে খেলতে যাও তার থেকে বেশি আনন্দ পাবে, বন্ধুদের সাথে ইন্টারাকশান হবে, তোমাদের কমিউনিকেশন বেটার হবে, তোমাদের সোশ্যাল স্কিল বেটার হবে, হ্যাঁ, এছাড়াও আরও অনেক এফেক্ট পড়ে, আমাদের শরীর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, সহজ কথা, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার ফায়দা তোমাদেরকে নিশ্চয়ই এই বয়সে আর বোঝাতে হবে না, তোমরা জানো, তাই বাইরে খেলতে যাও, ফুটবল খেলতে যাও, ক্রিকেট খেলতে যাও, ব্যাডমিন্টন খেলতে যাও, এনিথিং যা খুশি খেলো, কিন্তু আউটডোর অ্যাক্টিভিটিতে বেশি ইনভলভ থাকো, নাকি স্ক্রিন টাইমে। সূর্যের আলো চোখের জন্য উপকারী, ঠিক আছে, বিশেষ করে ভোরের দিকে, সকালের দিকের আলো, মৃদু আলো, যখন ইউভি রেডিয়েশন কম আসে তখন আমাদের রোদ শরীরের ওপর পড়লেও যেমন উপকার, ভিটামিন ডি সংশ্লেষ, তাছাড়াও যে ইনফ্রা ওয়েভলেন্থ বা ইনফ্রা তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো আমাদের শরীরে অনেক অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে, আমাদের হরমোনাল ব্যালেন্স, তার জন্য সূর্যের আলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সূর্যের আলো নাও, আউটডোর অ্যাক্টিভিটি করো, স্ক্রিন টাইম কমাও, আর তার সাথে সাথে একটু এই বয়স থেকে সিনসিয়ার হও নিজেদের ডায়েট সম্পর্কে, মানে কী ধরনের খাবার খাওয়া খুবই ক্ষতিকারক, ঠিক আছে, ওভারঅল তোমাদের হেলথকে ড্যামেজ করছে, সেইগুলোকে ধীরে ধীরে কমিয়ে ভালো খাবারের দিকে শিফট হও, যেগুলো আমাদের জন্য হেলদি। কি থেকে প্রোটিন পাবে, দেখো, প্রোটিনের সোর্স, ডেইলি প্রোটিনের সোর্স রাখো, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের জন্য ভীষণ জরুরি, ভিটামিনস, বিভিন্ন রকমের ভিটামিনস, অর্থাৎ শাকসবজি, ফলমূল, যেখান থেকে আমরা ভিটামিনস পাবো, ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে, বেশি কিছু নেই, অল্প অল্প করে ধীরে ধীরে হবে, এবং ওয়াটার লেভেলকে মেনটেন করে রাখা, ঠিক আছে, এইগুলো আমরা আমাদের চোখের জন্য করতে পারি। এছাড়া কোনো অদ্ভুত জিনিস, যেমন অনেকে স্টাইলের জন্য চোখের বিভিন্ন কালার্ড সে কন্ট্যাক্ট লেন্স পরে, ওগুলো করবে না, ঠিক আছে, ওগুলোর কোনো প্রয়োজন নেই, ওর ফলে চোখে ইরিটেশন হতে পারে, ওর ফলে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলোকে যদি আমরা কমিয়ে দিই, ঠিকঠাকভাবে থাকি, তাহলে আমাদের চোখ লং টার্মে হেলদি থাকবে, ভালো থাকবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। আজকে এই পর্যন্ত। এই ভিডিওতে আমরা তোমাদের চোখের টোটাল টপিকটা তোমরা বইয়েতে দেখবে যা ছিল সবটা কভার করে দিলাম। আশা করছি প্রতিটা টপিক তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেব, ঠিক আছে। আর যেমনটা বললাম, নোটস পাওয়ার জন্য ওই যে কাজের লিস্টটা, ওগুলো যদি পেতে চাও একদম ফ্রিতে, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দাও। ওখানে আমরা আপডেটস দিই, কুইজ, কখনো কখনো কোশ্চেন ধরি, পরীক্ষার কোশ্চেন পেপার তোমরা আগে থেকে পেয়ে যাও মিন্স অন্যান্য স্কুলে যাদের পরীক্ষা হয়ে গেছে তারা যে কোশ্চেন পেপারগুলো পাঠায়, সেটা আমি যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য অ্যাভেলেবেল করে দিই, সেই স্কুলের প্রশ্নগুলো, ঠিক আছে। আর এগুলো তো তোমরা পাবেই, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগদান করো, ঠিক আছে। তো দেখা হবে পরের ভিডিওতে, পরের টপিক নিয়ে। সবাই ভালো থেকো, ঠিক আছে, টাটা।